যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তোমাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল আবার। তো বলো সবাই কেমন আছো? ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের কততম 18তম ক্লাস। তো আমরা গত ক্লাসে জড়তার ভ্রামকের ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা শেষ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা কৌণিক গতিশক্তি নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই সহজ একটা টপিক। তোমরা সবাই রৈখিক গতিশক্তি জানো। আমরা সবাই জানি যে রৈখিক গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তা আমরা আজকে কৌণিক গতিশক্তি নিয়ে আলোচনা করব যে কৌণিক গতিশক্তির সূত্রটা কি হয় এবং সেই রিলেটেড যত ধরনের ম্যাথ প্রবলেম সলভ করা যায় সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে? এই যে যারা ফাইজলামি মার্কা কমেন্ট করতেছে তাদের কিন্তু আমি মাইর দিব, বুঝলা? তো চলো পড়া শুরু করে দিই। হয়েছে তোমাদের আগুন আগুন হয়েছে, এখন একটু জল ঢালো। তো লিখো, হেডিং দাও, কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি। দেখো, আমরা কোনো একটা বস্তু রৈখিক গতিশক্তি জানি। ধরো কোনো একটা বস্তু যদি এম ভরের কোনো একটা বস্তু যদি ভি বেগ নিয়ে সরল রৈখিক পথে চলে, সরল রৈখিক পথ, সরল রৈখিক পথ, তাহলে আমরা জানি যে তার গতিশক্তি, রৈখিক গতিশক্তি, কাইনেটিক এনার্জি ইকে, এটা হচ্ছে হাফ mv স্কয়ার। এটা আমরা জানি। কিন্তু আমরা এবার যেটা চাইতেছি সেটা হচ্ছে কৌণিক গতিশক্তি। কোনো বস্তু ধরো ঘুরছে, তাহলে যদি কোনো বস্তু ঘুরে তাহলে তার গতিশক্তিটা হবে কৌণিক গতিশক্তি। তো কৌণিক গতিশক্তির ফরম্যাটটা কি হবে? ধরো আমরা তো সূত্রের প্রমাণ এখনো দেখি নাই, জানি না যে কৌণিক গতিশক্তির সূত্রটা কেমন হবে, বাট আমরা কিন্তু গেস করতে পারি। এবং এই অধ্যায়ে সূত্রগুলা গেস করাটাই হচ্ছে মজার। তুমি ধরো সূত্র জানো না, বাট তুমি মোটামুটি একটু রাশিটা সম্পর্কে, আমি ধরো যার সূত্র তোমাকে জিজ্ঞেস করব, সেই রাশিটা সম্পর্কে একটু ধারণা যদি তুমি রাখতে পারো তাহলে তুমি সূত্রটা কেমন হবে সেটাও কিন্তু অনায়াসে বলে দিতে পারবা। কিভাবে বলে দিবা? দেখো, রৈখিক গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তাহলে রৈখিক গতিশক্তির জায়গায় কৌণিক গতিশক্তি গেস করতেছি, আমরা কিন্তু জানি না। তাহলে ইকে কৌণিক গতিশক্তি, হাফের জায়গায় তো হাফই থাকা উচিত। এম রৈখিক গতিতে যে কাজটা করে ভর, কৌণিক গতিতে সেই কাজটা যেন কে করে? জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই। এম এর জায়গা দখল করবে আই। রৈখিক বেগকে ভি দিয়ে প্রকাশ করি, তাহলে কৌণিক বেগ কি হয়? ওমেগা। তাহলে ভি এর জায়গাটা দৌড়ে এসে দখল করবে কে? ওমেগা। হয়ে গেল, এটাই কৌণিক গতিশক্তির সূত্র। রৈখিক গতিশক্তি যদি ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার হয় তাহলে কৌণিক গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এখন এটা আমি গেস করছি, বাট আমি শিওর না, ইভেন তুমিও ধরো শিওর না। আমরা এবার এটা প্রমাণ করে দেখব আসলেই কি কৌণিক গতিশক্তির সূত্রটা ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার জায়গায় হাফ আই ওমেগা স্কয়ার হবে, সেইটা এখন আমরা একটু চেক করে দেখব। তো চলো, কোনো ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তি আমরা বের করতে চাই। কৌণিক গতিশক্তি কাকে বলে? যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে তার গতিশক্তিটাই কৌণিক গতিশক্তি। তাহলে ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তি হচ্ছে কৌণিক গতিশক্তি। ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তিটাই হচ্ছে কৌণিক গতিশক্তি। কৌণিক গতিশক্তি। তো এটাকে ইকে দিয়েই প্রকাশ করা হয়, কৌণিক গতিশক্তি বলে আলাদা কোনো নোটেশন দেওয়া হয় না, ইকে দিয়ে আমরা প্রকাশ করি। তো চলো দেখি, কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বিন্দু ভরের বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে প্রথমে আসো আমরা একটা বিন্দু ভরের বস্তু দেখি। বিন্দু ভর বস্তু, একটা বিন্দু ভরের বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। ধরো এই হচ্ছে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে এম ভরের এই বস্তুটা ঘুরছে। বস্তুটাকে আমরা একটু এখানে আঁকি, এম ভরের বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। ভাইয়া এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। হ্যাঁ,
ডট 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 ডট, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে এই বস্তুটা কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে? এই হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। তো যে কোনো মুহূর্তে তার রৈখিক যে বেগ তার ডিরেকশন হবে স্পর্শক বরাবর। তাহলে এই পয়েন্টে স্পর্শক বরাবর এইদিকে, যখন বস্তুটা এখানে আসে তখন স্পর্শক বরাবর এইদিকে, যখন এখানে আসে তখন স্পর্শক বরাবর এদিকে, যখন এখানে আসে তখন স্পর্শক বরাবর এদিকে। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে বেগের ডিরেকশন হবে স্পর্শক বরাবর, প্রত্যেকটা পয়েন্টে বেগের ডিরেকশন হবে স্পর্শক বরাবর। তাহলে এইটা হচ্ছে তার বেগের ডিরেকশন ভি, বেগের ডিরেকশন ভি। এইবার আমি যদি বলি এই বস্তুর গতিশক্তি কত, তো তুমি যেটা জানো আমাকে সেটা বলো আগে। গতিশক্তি তুমি যেটা জানো, তুমি তো কৌণিক গতিশক্তি জানো না, তাহলে তুমি যেটা জানো গতিশক্তি ই কে, এইটা ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। দেখো কৌণিক গতিশক্তি রৈখিক গতিশক্তি আলাদা কিছু না। আমি যদি বলি এই বস্তুটার গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, ভুল কিছু বলিনি। এবার এই হাফ এম বি স্কোয়ারকে আমি চাইলে হাফ আই ওমেগা স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসতে পারি। তো আমি এই বস্তুর বেগ দেখলাম কত, ভি, রৈখিক বেগ কত দেখলাম, ভি, ভর কত দেখলাম, এম, তাহলে তার গতিশক্তি কত, হাফ এম বি স্কোয়ার, সিম্পল কথা। ঠিক আছে, তুমি এখনো জানো না এটা হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে আমি যেটা জানি সেটা লিখলাম যে এই বস্তুর রৈখিক বেগ ভি এবং এই বস্তুর ভর এম, তাহলে তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এইবার বোর্ডে দেখো, হাফ এম ভি ইকুয়াল টু, আমরা তো জানি যে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই তো জানি কি না বলো, ভি ইকুয়াল টু ওমেগা আর জানি কি না। তাহলে ভি ইকুয়াল টু যদি ওমেগা আর হয় এখানে বসাই দিব, তাহলে ওমেগা আর বসাইলাম, তাহলে ওমেগা আর তার হোল স্কোয়ার, তাহলে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, বুঝলাম। এবার এই বস্তুটা একটা বিন্দু ভরের বস্তু না, তাহলে বিন্দু ভরের এই বস্তুর জড়তার ভ্রামকের সূত্র কি? এই বস্তুর জড়তার ভ্রামকের সূত্র কি? জড়তার ভ্রামক আই, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। দেখো তো আছে কিনা এখানে, এই যে এম আর স্কোয়ার, বিন্দু ভরের বস্তু না, তাই জন্য আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, বিন্দু ভরের বস্তু বিধায় আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। এই যে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বসাই দিব হাফ আই ওমেগা স্কোয়ার। এই তো গতিশক্তি, কৌণিক গতিশক্তি চলে আসলো। অনেকে ভাবে কি হাফ এম বি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার দুইটা মনে আলাদা জিনিস। ভাই দুইটা আলাদা না। এই বস্তুটার গতিশক্তি কেউ যদি বলে ভাই হাফ এম বি স্কোয়ার বলবো আমি, কারেক্ট, তোমার হাফ আই ওমেগা স্কোয়ার বলার দরকার নেই। কেউ যদি বলে ভাই আমি হাফ এম বি স্কোয়ার বলবো না, আমি হাফ আই ওমেগা স্কোয়ার বলবো, তাও কারেক্ট, কোনো সমস্যা নেই। তুমি যেটা লিখবা সেটাই হবে। কথা কি বুঝছো? তুমি যেটা লিখতে চাও সেটাই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই বস্তুর গতিশক্তি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বলো এই বস্তুটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, এই বস্তুর গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ার বলতে পারো, হাফ আই ওমেগা স্কোয়ার বলতে পারো, যা হাফ এম বি স্কোয়ার তাই কিন্তু হাফ আই ওমেগা স্কোয়ার, আলাদা কিছু না। অনেকে কি আহাম্মকিটা করে জানো, আমি জিজ্ঞেস করলাম এই বস্তুর গতিশক্তি কত, সে কি করে এই বস্তুর গতিশক্তি ই কে, এই বস্তুর রৈখিক বেগ ভি, তার জন্য রৈখিক গতিশক্তি হাফ এম বি স্কোয়ার প্লাস ঘুরতেছে, তাহলে ঘুরতেছে কৌণিক বেগ ওমেগা, তাহলে তার জন্য হাফ আই ওমেগা স্কোয়ার, এই দুইটা যোগ করে দিয়ে বসে থাকে। বলো হয়েছে? বলো হয়েছে? না হয় নাই। কি করছো তুমি? এক জিনিস দুইবার নিছো, এক জিনিস তুমি দুইবার নিছো। এই যে এই যে হাফ এম বি স্কোয়ার, এইটাকে ভাঙলেই তো আমি একটু পরে হাফ আই ওমেগা স্কোয়ার পাবো, তাই না? তাহলে কি হল, এক জিনিস আমি দুইবার নিলাম না, তাহলে এই কাজটা কিন্তু করা যাবে না। তাহলে কেউ যদি বলে এই বস্তুর গতিশক্তি হচ্ছে এই দুইটার যোগফল, তাহলে কিন্তু সে ভুল বলবে, বুঝছো? তাহলে যা হাফ এম বি স্কোয়ার সেটাকে ভেঙেই আমি পাইছি হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, এবার আসো দেখো, এটা তো বিন্দু ভরের জন্য দেখলাম। এবার একটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য দেখব। নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু মানে চাকতি, নিরেট গোলক, তারপর একটা নিরেট সিলিন্ডার বা আঁকা বাঁকা যে কোনো বস্তু বা একটা সরু সুষম দণ্ড, যে কোনো কিছু হতে পারে। তাহলে আসো নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জন্য, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর কৌণিক গতিশক্তি, বস্তুর কৌণিক গতিশক্তি, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর গতিশক্তি।
কৌণিক গতিশক্তি। কি ধরবা? আসো আমরা একটা চাকতি ধরি, পুরুত্ব বিশিষ্ট চাকতি, মানে সিলিন্ডার, সহজ কথা। একটু বড় করে আঁকি, হ্যাঁ। এই যে এটা এই অক্ষের চারপাশে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। তাহলে এটা যদি ঘুরতে থাকে, এটা একটা নিরেট, ঠিক আছে, অক্ষের চারপাশে ঘুরতেছে। তো এটা যদি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকে, তাহলে আমরা এর গতিশক্তি হিসাব করতে চাই। তাহলে দেখো, এই বস্তুটা অসংখ্য বিন্দু 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 ভরের সমষ্টি না? অসংখ্য বিন্দু বিন্দু ভরের সমষ্টি, অসংখ্য। তাহলে এই বস্তুটা অসংখ্য বিন্দু বিন্দু ভরের সমষ্টি। এই একটা ভর বিন্দু, 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 এরকম অসংখ্য ভর বিন্দুর সমষ্টি হচ্ছে এই বস্তুটা, তাই না? আমি এই ভরটার নাম দিলাম m1। তাহলে সে দেখো এই r1 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আমি এই ভরটার নাম দিলাম m2। তো সে r2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। সবাই কিন্তু একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে না, এক একটা ভর বিন্দু ঘূর্ণন অক্ষ থেকে এক একটা দূরত্বে আছে। এই ভরটার নাম দিলাম m3। সে r3 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। এই ভরটার নাম দিলাম m4। সে r4 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, r4। এটা r5, এটা rn, এভাবে এটা rn। এই যে ভরটা, এই ভরটার নাম হচ্ছে mn, বুঝলা? দেখো অসংখ্য বিন্দু, অসংখ্য অসংখ্য বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এই বস্তুটার গতিশক্তি চাই। কি গতিশক্তি? গতিশক্তি চাই, কোনো ঘূর্ণন কৌণিক গতিশক্তি না, গতিশক্তি চাই, ঠিক আছে। তাহলে এই বস্তুটা প্রত্যেকটা ভর বিন্দুই কিন্তু ঘুরছে, প্রত্যেকটা ভর বিন্দু। এমন নাকি যে m1কে রেখে m2 ঘুরছে আর m2 বসে আছে, অথবা m3 ঘুরছে m4 বসে আছে, এরকম ঘটনা না, সবাই কিন্তু ঘুরছে, ঠিক আছে, পুরো চাকতিটাই কিন্তু ঘুরছে। তা আমরা এর গতিশক্তিটা চাই, তাই তো? তাহলে গতিশক্তি ভাইয়া m1 এর জন্য গতিশক্তি, m2 এর জন্য গতিশক্তি, m3 এর জন্য গতিশক্তি, এভাবে যতগুলো আছে সবার গতিশক্তি যোগ করলে মোট গতিশক্তি পাওয়া যাবে। তাহলে E = E1 প্লাস E2 প্লাস E3 ডট 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 প্লাস En ডট ডট প্লাস En। ইন্টিগ্রেশন করতে হবে, এই তো গুড। একজন বলছে ইন্টিগ্রেশন করতে হবে কিনা, এই তো ধরতে পারছো, ঠিক আছে। তোমাকে কেয়া কসমেটিকের সৌজন্যে গিফট, ঠিক আছে। ইন্টিগ্রেশন করতে হবে, বুঝে গেছে। এবার দেখো m1 এর গতিশক্তি, m2 এর গতিশক্তি, m3 এর গতিশক্তি, সবার গতিশক্তি যোগ করলে মোট গতিশক্তি পাবো, মোট কাইনেটিক এনার্জি পাবো, বুঝলা? মোট কাইনেটিক এনার্জিটা পাবো। তা আসো আমরা একটু সবার গতিশক্তি বের করি তো। ধরো m1 এর গতিশক্তি, m1 এর গতিশক্তি E1 হাফ mv², হাফ mv², সহজ কথা, ঠিক আছে। হাফ m1 v1²। অনেকে বলছে ভাই v1 কেন? হ্যাঁ, m1 এর জন্য তো v1 হবেই। দেখো ওমেগা সবার সেম, ওমেগা সবার সেম, কিন্তু v1 v2 সেম না, কিন্তু বোঝো এটা, ওমেগা সবার সেম আমি বুঝাইছিলাম, কিন্তু v1 v2 কিন্তু সবার সেম না। এক একটা পয়েন্টের, এক একটা কণার রৈখিক বেগ এক এক রকম, বাট কৌণিক বেগ সমান। কেমনে? আচ্ছা তুমি দেখো তো, একটা দরজার কথা চিন্তা করো তো। ধরো একটা দরজা, এটা হচ্ছে দরজাটা, আমি এই দরজাটাকে ঘুরাবো, দরজাটাকে আমি ঘুরালাম, দেখো দরজাটাকে আমি ঘুরাই ফেললাম, এই যে ঘুরাই ফেললাম দরজাটাকে। তাহলে দরজার উপর এখানে একটা পয়েন্ট ধরো আর এখানে একটা পয়েন্ট ধরো, দুইটা পয়েন্ট ধরো। আচ্ছা বলো তো দরজাটাকে আমি ঘুরাইছি, এই যে থেটা কোণে ঘুরাইছি, থেটা কোণে ঘুরাইছি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কে বেশি কোণে ঘুরছে দেখি বলো তো। দরজার উপর দুইটা বিন্দু, কে বেশি কোণে ঘুরছে, কে বেশি কোণে ঘুরছে একটু বুঝে বলো। দরজার উপরেই দুইটা বিন্দু সমান, ইয়েস, এটাও থেটা কোণে ঘুরে গেছে,
এটাও থেটা কোণে ঘুরে গেছে। ঠিক আছে, দেখো এটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এটা আর, এটাকে বললাম R1, এটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব R2। দরজার উপরেই তো দুইটা বিন্দু, আমি দরজাকে দেখো তো আমার হাত, এই যে আমার হাত, হাতের এখানে এখানে একটা পয়েন্ট চিন্তা করো, এখানে একটা পয়েন্ট চিন্তা করো, আমি হাতটাকে ঘুরাবো, এই ঘুরালাম, বলো এই পয়েন্ট বেশি ঘুরছে না এই পয়েন্ট বেশি ঘুরছে? বলো সেম ঘুরছে না? সেম। দেখো থেটা সেম, থেটা যদি সেম হয় কৌণিক বেগ সেম কেন? কারণ ওমেগা ইকুয়াল টু ডেল থেটা বাই ডেল টি, ডেল থেটা বাই ডেল টি, থেটা সেম হলে ওমেগা সেম। এবার ওমেগা যদি সেম হয় তাহলে আলফাও সেম, তাহলে আলফাও সেম, কারণ কি আলফা ইকুয়াল টু ডেল ওমেগা বাই ডেল টি, মাথায় রাখিও থেটা সেম বলে ওমেগা সেম, ওমেগা সেম বলে আলফাটা সেম। তার মানে কি দাঁড়াইলো? কৌণিকগুলো সব সমান, কৌণিকগুলো সব সমান, বাট রৈখিকগুলো আলাদা। রৈখিক বেগ, রৈখিক ত্বরণ এগুলো সব আলাদা। কেন? কারণ আর আলাদা, যে আর যে আলাদা। দেখো আমি যদি বলি এই কণাটার রৈখিক বেগ ভি, ভি ইকুয়াল টু বাই ওমেগা আর, এই কণাটার রৈখিক বেগ ভি, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা সেম বাট এর আর দেখো বেশি, এর আর দেখো কম, তাহলে যার আর এর মানটা বেশি তার ভি1 এর মানটাও বেশি হবে, ওমেগা যেহেতু সেম। যার আর এর মানটা কম, এই যে এর আর এর মানটা কম, তাহলে তার বেগের মানটাও, রৈখিক বেগের মানটাও কম হবে। এটা তোমাকে বুঝাইছিলাম আমি, এটা তোমাকে বুঝাইছিলাম। কি ক্লিয়ার? তাহলে আর এর কারণে দেখো, আর এর কারণে রৈখিক বেগ আলাদা বাট কৌণিকগুলা সেম। মাথায় রাখবা কোনো বস্তু যদি ঘুরতে থাকে কৌণিকগুলা সেম হয়, রৈখিকগুলো আলাদা হয়। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাই? হাফ এম অন ভি ইকুয়াল টু ওমেগা আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা স্কোয়ার আর অন স্কোয়ার, নট ওমেগা ওয়ান। ওমেগা ওয়ান হবে না কিন্তু, ঠিক আছে, ওমেগা ওয়ান কিন্তু হবে না। ওকে ওকে ওকে, ওমেগা ওয়ান হবে না। নেট প্রবলেম, নেট প্রবলেম নাকি? কই না তো, ওই মাঝে মাঝে একটু প্রবলেম দিবেই। দাদা আপনি কোন কলেজে পড়ছেন? আমি রেসিডেন্সিয়ালে পড়ছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ওকে এবার আসো, তাহলে হাফ এম অন ওমেগা স্কোয়ার আর অন স্কোয়ার, তাহলে ঠিক একইভাবে সাজা লিখি, হাফ এম অন আর অন স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক একইভাবে M2 এর জন্য E2 হাফ M2 R2 স্কোয়ার ওমেগা স্কোয়ার। এইভাবে ডট 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 EN MN এর জন্য হাফ MN RN স্কোয়ার ওমেগা এন স্কোয়ার। ওকে কি ক্লিয়ার? আচ্ছা এইগুলো নিয়ে এখন এখানে বসাই দিব, এগুলো নিয়ে এখন এখানে বসাই দিব। এই যে ইয়নের মানটা এমনের জন্য হাফ এম অন আর অন স্কোয়ার বাট ওমেগা স্কোয়ার, ওমেগা ওয়ান না, ঠিক আছে, সরি সরি এই দেখো ভুল করে ফেলছি, এখানে ওমেগা এন দিয়ে ফেলছি। এবার E2 হাফ M2 R2 স্কোয়ার বাট ওমেগা স্কোয়ার, হাফ এভাবে চলতেই থাকবে ডট 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 ডট, লাস্টে হাফ MN RN স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে ডান। এবার ওমেগা স্কোয়ার কমন নিব, হাফ এবং ওমেগা স্কোয়ারটাকে কমন নিব, কমন নিলে এম অন আর অন স্কোয়ার M2 R2 স্কোয়ার প্লাস ডট 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 MN RN এর স্কোয়ার। চেনা চেনা লাগে এটারে, এটারে চেনা চেনা লাগে, বলো চেনা চেনা লাগে কিনা? চেনা চেনা লাগে, তবুও হচ্ছে না নাকি? জড়তার ভ্রামক কি এটা? জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই। তাহলে হাফ এটা আই ওমেগা স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি ইকে, ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। বুঝলা? বুঝতে পারছো? ওকে তাহলে এটাই হচ্ছে জড়তার ভ্রামক আই, আর সেই জড়তার ভ্রামক বসাই দিয়ে গতিশক্তি পেয়ে গেলাম হাফ আই ওমেগা স্কোয়ার। দেখো এই বস্তুটার গতিশক্তি যদি তোমাকে বলতাম একটা 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 ভর টুকরার গতিশক্তি বের করে টোটাল গতিশক্তি বের করো, এটা ম্যানুয়ালি অসম্ভব। তাহলে এই বস্তুটার গতিশক্তি আমরা কত সহজে এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি। অনেকের কাছে মনে হতে পারে ভাই ইন্টিগ্রেশনের গন্ধ পাচ্ছিলাম, ইন্টিগ্রেশন হলো না কেন? ইন্টিগ্রেশন আমি করছি, তুমি টেরই পাও নাই। আমি ইন্টিগ্রেশন করছি, তুমি টের পাও নাই। বলো তো কই ইন্টিগ্রেশন করছি? বলো কই ইন্টিগ্রেশন করছি?
ইন্টিগ্রেশন করছি কোথায়? এই জড়তার ভ্রামক বের করতে গিয়েই তো ইন্টিগ্রেশন করা লাগছে না? যদি আমি বলি চাকতির জড়তার ভ্রামক 1/2 mr², কেমনে পাও? ইন্টিগ্রেশন করে। যদি বলি একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু গামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 ml², কেমনে পাও? ইন্টিগ্রেশন করে। তাহলে আমরা এই যে জড়তার ভ্রামক, এটা হিসাব করার সময় তো ইন্টিগ্রেশন করি যখন লাগবে আর কি। যখন ইন্টিগ্রেশন লাগে তখন তো করি। তাহলে এক জড়তার ভ্রামকের মধ্যে এই যে এর পরবর্তীতে ইভেন সামনে আরও অনেক এই টাইপের হিসাব নিকাশ করব, যেখানে মনে হবে ইন্টিগ্রেশন করা লাগবে, কিন্তু সেই ইন্টিগ্রেশনের কাজটা অলরেডি করে বসে আছে কে? জড়তার ভ্রামক। এই কারণে আর আমাদের করা লাগছে না। কি ক্লিয়ার? এই আই বের করতে গিয়েই আমাদের ইন্টিগ্রেশন করা হয়ে যাচ্ছে। এই কারণে এই সকল হিসাবে আর কষ্ট করে ইন্টিগ্রেশন করা লাগতেছে না। তাহলে মেইন খেলাটা খেলবে কে? জড়তার ভ্রামক। মেইন খেলাটা খেলবে কে? জড়তার ভ্রামক। আমি যদি বলি একটা চাকতির কৌণিক গতিশক্তি বের করো, 1/2 ω², আই এর মান 1/2 mr²। একটা রিংয়ের কৌণিক গতিশক্তি বের করো, 1/2 ω², আই এর মান বসাবা mr²। যে বস্তু বলে দিব সেই বস্তুর কৌণিক গতিশক্তির হিসাব করার জন্য জাস্ট খালি আই এর মানটা হিসাব করে বসাই দিবা। কি ক্লিয়ার? খেলা হবে, হ্যাঁ খেলা হবে, খেলা হবে। এখন জড়তার ভ্রামকই সব খেলা খেলে দিবে, আমার আর কষ্ট নাই। ঠিক আছে, মাঠে নিয়ে আসছি জড়তার ভ্রামককে, খেলবে এবার জড়তার ভ্রামক। বুঝলা? কত সহজ জিনিস তোমাকে করাই দিলাম, তুমি জানো? কত কনফিউশন দূর করাই দিলাম তোমাকে। তুমি একটা একটা করে যদি প্রত্যেকটা বিন্দুর গতিশক্তি বের করতে যাও, তোমার যান জীবন থাকবে? থাকবে না। ওকে, তো চলো আমরা কৌণিক গতিশক্তি বুঝে গেছি। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লিখবো, লিখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইম্পর্টেন্ট জিনিস, তো খুব ইম্পর্টেন্ট জিনিস কি সেটা? খুব ইম্পর্টেন্ট জিনিস কি সেটা? আসো। এক, বস্তু যদি জায়গায় দাঁড়িয়ে ঘুরে, বস্তু যদি জায়গায় দাঁড়িয়ে ঘুরে, ঘুরতে ঘুরতে দৌড়াবে না, জাস্ট জায়গায় দাঁড়িয়ে ঘুরবে, তাহলে তার মোট গতিশক্তি, ধরো একটা চাকতি, ধরো একটা চাকতি, এই হচ্ছে চাকতিটা, এই চাকতিটা জায়গায় দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়েই ঘুরবে, এভাবে ঘুরছে ওমেগা, চাকতির জড়তার ভ্রামক আই। তাহলে এর মোট গতিশক্তি একটু আগে বের করলাম, কিন্তু বলো মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি ইকে, এটা ইকুয়াল টু 1/2 mv² প্লাস 1/2 i ω², নাকি? নাকি 1/2 mv² প্লাস 1/2 i ω²? না, কি সেটা? জাস্ট 1/2 i ω²। একটা বস্তু চাকতি কেন, একটা বস্তুও যদি ঘোরে তাহলে তার মোট গতিশক্তি 1/2 i ω²। বুঝলা? আর যদি তোমার মনে হয় ভাই আমি 1/2 mv² দিয়ে লিখবো, তাহলে 1/2 mv² দিয়ে লিখলে সামেশন অফ 1/2 mv², এই সামেশন অফ 1/2 mv² করেই আমরা এটা পাই। একটু আগেই তোমাকে দেখাচ্ছি, একটু আগে আমি তোমাকে দেখাচ্ছি। কি ক্লিয়ার? তাহলে ইকে ইকুয়াল টু 1/2 i ω²। এইবার 2 নম্বর, ঘোরাঘুরি নাই, ঘূর্ণন নাই, ঘূর্ণন নাই, চোখ বন্ধ করে দৌড়, শুধু রৈখিকভাবে দৌড়, মানে রৈখিক গতি আর কি, রৈখিকভাবে দৌড় দিবে। ঠিক আছে, ধরো তোমাকে আঁকি, এটা হচ্ছে তুমি, কোনো ঘোরাঘুরি নাই, জাস্ট দৌড় দিছো, সামনের দিকে তাকায় দিছো দৌড়, তাহলে তোমার ভর কত? এম, তোমার বেগ কত? ভি। ঘুরতে ঘুরতে দৌড়াচ্ছ না কিন্তু, সোজা দৌড়। ঠিক আছে, ঘুরতে ঘুরতে দৌড় না কিন্তু। ঠিক আছে, তাহলে এবার এর মোট গতিশক্তি, মোট গতিশক্তি, তাহলে ভাইয়া এর মোট গতিশক্তি হবে 1/2 mv², 1/2 mv²। এর 1/2 mv²টাকে 1/2 i ω² বানাইতে পারবো না, কেন পারবো না? এত ঘুরতেছে না, দৌড় দিচ্ছে, এ শুধু দৌড় দিচ্ছে। কি ক্লিয়ার? এবার 3 নম্বর, ঘুরতে ঘুরতে দৌড়, ঘুরতে ঘুরতে দৌড়, মানে জটিল গতি, জটিল গতি পড়ছো না? ঘুরতে ঘুরতে দৌড় দিলে, অর্থাৎ জটিল গতি, জটিল গতি।
ঠিক আছে, এটা ছিল ঘূর্ণন গতি, সরি এটা ছিল ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি, এটা ঘূর্ণন গতি, আর এটা এটা হচ্ছে রৈখিক গতি, শুধু রৈখিক গতি, আর এটা জটিল গতি, মানে ঘুরতে ঘুরতে দৌড় লাগাবে। একটা উদাহরণ দিই ভালো বুঝবা, চাকা, গাড়ির চাকা, এই যে গাড়ির চাকা, এই যে ভূমি, গাড়ির চাকা ভূমির উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে, ঠিক আছে, গাড়ির চাকা ভূমির উপর দিয়ে গড়াইতে গড়াইতে যাবে, এই যে চাকা এভাবে ঘুরতে ঘুরতে দৌড় দিচ্ছে, ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, এই তাহলে দেখো চাকাটা দৌড়ও দিচ্ছে আবার ঘুরছেও, তো ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ভি বেগ নিয়ে দৌড় দিচ্ছে, এই ভিটা তার রৈখিকভাবে সামনে যাওয়ার বেগ। এইবার আমি যদি বলি এর গতিশক্তি কত, মোট গতিশক্তি বলো, বুদ্ধি খাটায় বলো, মোট গতিশক্তি, এবার কি হবে, তাহলে মোট গতিশক্তি ইকে, মোট গতিশক্তি ইকে, এই ইকে ইকুয়াল টু কত হবে বলো, হাফ, ঘোরার জন্য হাফ আই ওমেগা স্কোয়ার, দৌড়ানোর জন্য হাফ এম ভি স্কোয়ার, বুঝতে পারছো, ঘোরার জন্য হাফ আই ওমেগা স্কোয়ার, দৌড় দেওয়ার জন্য হাফ এম ভি স্কোয়ার, কি ক্লিয়ার। আর এটা জায়গায় দাঁড়ায় ঘুরছে, জাস্ট জায়গায় দাঁড়ায় ঘুরছে। অনেকে বলতে ভাই এর প্রত্যেকটা পয়েন্টের রৈখিক বেগ ভি ছিল তো, তাহলে আমরা হাফ এম ভি স্কোয়ার নিচ্ছি না কেন? যদি কেউ এই প্রশ্ন করো তাহলে কিন্তু আমি তার ধরে মার দিব, ভাই আমি হাফ এম ভি স্কোয়ার নিছি তো, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার যোগ করে 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 হাফ আই ওমেগা স্কোয়ার পাইছি, যোগ করে করে এটা পাইছি। এটা কিন্তু অনেকের কনফিউশন, ভাই ওখানে হাফ এম ভি স্কোয়ার নিলেন, এখানে নিলেন না কেন? ভাই এখানে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার যোগ করেই হাফ আই ওমেগা স্কোয়ার পাইছি, তাহলে এখন ওখানে নিলাম কেন? ভাই ওখানে তো ঘুরতেছে আবার দৌড়াচ্ছে, মাটিতে মাটিতে গড়াচ্ছে আবার দৌড়ও লাগাচ্ছে, ওকে। তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে ঘোরার জন্য, আর দৌড়ানোর জন্য কত, দৌড় দেওয়ার জন্য কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবা, কি ক্লিয়ার? তাহলে এই পৃষ্ঠায় কিন্তু ম্যাথ করার জন্য খুবই ইম্পর্টেন্ট তথ্য আছে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা, ওকে। দেখো তোমাদের দেখাই একটু, এই যে এইটা আমার হাতে আছে, বলো এর গতিশক্তি কত দেখি, বলো এর গতিশক্তি, মোট গতিশক্তি বলো, মোট গতিশক্তি বলো, হাফ আই ওমেগা স্কোয়ার, ইয়েস হাফ আই ওমেগা স্কোয়ার, এক নম্বরটা। এবার বলবা, দেখো দেখো এই যে এবার কত হলো বলো, এই যে ঘুরতে ঘুরতে দৌড় লাগালো, এই যে ঘুরতে ঘুরতে দৌড় লাগাইছে, এই যে বলো এবার কত হলো, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, দৌড় লাগাইছে ঘুরতে ঘুরতে, কি ক্লিয়ার? হ্যাঁ গুড, এটা মাথায় রাখবা। তো চলো ম্যাথ করার জন্য এখন আমরা রেডি। তাহলে এক নম্বর ম্যাথ লিখো, একটি নিরেট সিলিন্ডারের ভর 20 কেজি ও ব্যাসার্ধ 0.2 মিটার। এটি ভূমিতে বা ঘর্ষণহীন তলে, এটি ঘর্ষণহীন তলে 2 মিটার পার সেকেন্ড বেগে গড়াতে থাকলে এর মোট গতিশক্তি কত? মোট গতিশক্তি কত বলো, পারবো? বলো পারবো? ভাই নিরেট গোলকের জন্য কি হবে? নিরেট গোলকের জড়তার ভ্রামক তো 2/5 mr², এটা তো আমরা জানি, ঠিক আছে ভাই। নিরেট গোলকের জন্য 3 নম্বর প্রয়োজন। যদি একটা ফুটবল, সাপোজ একটা ফুটবল, বা ফুটবল তো ফাঁপা গোলক, আচ্ছা ধরো নিরেট ফুটবল, ঠিক আছে, একটা নিরেট একেবারে ফুটবল, এটা হাতে নিয়ে এভাবে ঘোরাচ্ছি, হাতে নিয়ে ওই যে আঙুলের উপর রেখে ঘোরাচ্ছি, হাফ আই ওমেগা স্কোয়ার। আর ফুটবল মাটিতে গড়াই দিলাম, হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার। কোনো তলে যদি গড়াই তাহলে দুটো যোগ, একটা ঘোরার জন্য একটা দৌড়ানোর জন্য, ওকে ক্লিয়ার?
এবার আসো, একটা নিরেট সিলিন্ডারের কথা বলছে, চিত্র আঁকা লাগে না, তারপর বোঝার জন্য একটু আঁকছি। নিরেট, কিন্তু নিরেট একেবারে, এই যে নিরেট সিলিন্ডারটা ডট 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 ডট, এই নিরেট সিলিন্ডারটা এইভাবে গড়াচ্ছে, এইভাবে ভূমিতে গড়াচ্ছে, গড়াতে গড়াতে যাচ্ছে ভূমিতে, এই যে এভাবে ভূমিতে গড়াতে গড়াতে সামনের দিকে যাচ্ছে। তো সামনের দিকে যাওয়ার বেগটা দেওয়া আছে ভি, 2 মিটার পার সেকেন্ড। এর ব্যাসার্ধ দেওয়া আছে, এর ব্যাসার্ধ আর 0.2 মিটার। এর ভর দেওয়া আছে এম, 20 কেজি। তাহলে আমরা এর মোট গতিশক্তি বের করতে চাই। তাহলে গড়াইতে গড়াইতে দৌড়াচ্ছে, মোট গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, আসো তাহলে মান বসাই দিব এবার। কিন্তু দুঃখের বিষয়, ওমেগা জানি না। দেখো মাথায় হাত, তুমি বলতে ভাই ওমেগা তো জানি, কেমনে? ভি ইকুয়াল টু ওমেগার, দেখেন ভি দেওয়া আছে, ইয়েস, আর দেওয়া আছে, ইয়েস, ওমেগা, হ্যাঁ তাই তো, ভি দেওয়া আছে আর দেওয়া আছে, তাহলে তো ওমেগা জানা যায়, হ্যাঁ সত্যি কথা। এবার দেখো তোমাকে আর একটু সহজ জিনিস শিখাই। তোমার তোমার আয়ের মান, ওমেগার মান, এম এর মান, ভি এর মান সব বসাইতে হবে না। তুমি বলো এটার কি বলছে, নিরেট কি বলছে, নিরেট কি বলছে? সিলিন্ডার, তাই না? নিরেট সিলিন্ডার বলছে। তুমি বলতেছো ভাই আমি ওমেগার মানটা বের করে এনে বসাবো। আচ্ছা ধরো তোমাকে আমি আর এর মান বলে দিইনি, আর এর মানটা আমি একটু মুছে দিই। ধরো তোমার তো সুবিধা করছি আমি, ধরো একটু এবার অসুবিধায় ফেলে দিলাম আর এর মান। এবার তুমি আমাকে বলো ওমেগা কেমনে বের করবা? এই তো মুশকিল পড়ে গেল না, ওমেগার মান বের করতে পারছো না। ভি ইকুয়াল টু ওমেগার, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। আর নেই, আর দিই নাই আমি, ইচ্ছা করে আর দিই নাই, আর লাগবে না আসলে, আর লাগবে না। এর টোটাল গতিশক্তি বের করতে গেলে আর দরকার নেই, এর ব্যাসার্ধ কত হবে জানারই দরকার নেই। তো দেখো শুনে অনেকের মনে হয় এটা কেমনে সম্ভব, দেখো কেমনে সম্ভব। হাফ 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 আই ওমেগা স্কয়ার। আই কি? জড়তার ভ্রামক। কার? নিরেট সিলিন্ডারের। নিরেট সিলিন্ডারের এই যে এইভাবে গড়ায় না, মধ্যবিন্দুগামী অক্ষ দিয়ে গড়ায় না? বলো মধ্যবিন্দুগামী অক্ষ দিয়ে গড়াবে না? তাহলে জড়তার ভ্রামক কি? নিরেট সিলিন্ডার 1/2 এম আর স্কোয়ার। মনে পড়ে? এবার ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি স্কোয়ার আর স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। কাহিনী খতম। এই আর স্কোয়ার কাটা, তাহলে এটা 1/4 এম ভি স্কোয়ার প্লাস 1/2 এম ভি স্কোয়ার। দেখো শুধু ভর আর রৈখিক বেগ ভি জানলেই হবে, আর জানার দরকার নেই, জড়তার ভ্রামক জানার কোনো দরকারই নেই। তাহলে 1/4 আর 1/2, তারপরে হাফ এম ভি স্কোয়ার, তাহলে 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স যোগ করলে 3/4 এম ভি স্কোয়ার। নাও এবার মান বসে দাও, 3/4। কেউ যদি বলো ভাই আর তো দেওয়া ছিল, আমি যদি ওমেগা বসায় করতাম একই রেজাল্ট, কিন্তু ধরো আর দেওয়া নেই, তখন তো এটা জানতে হবে না। এম এর মান 20 কেজি, ভি এর মান 2 তার স্কোয়ার, তাহলে 20 ইন্টু 3, 3 গুণে 6, 60 জুল। শেষ, অ্যান্সার ডান। এই তো অনেকে করে ফেলছো। বা সিলিন্ডার যদি ফাঁপা হইতো তাহলে এখানে 1/2 এম আর স্কোয়ারের জায়গায় শুধু এম আর স্কোয়ার বসাইতাম। ফাঁপা সিলিন্ডার মানে পাইপ, ফাঁপা সিলিন্ডার মানে পাইপ, জাস্ট এম আর বসাইতাম। যদি গোলক হইতো নিরেট গোলক 2/5 এম আর বসাইতাম, এম আর স্কোয়ার বসাইতাম। বুঝতে পারছো ভাই? নিরেট আর ফাঁপার ক্ষেত্রে জড়তার ভ্রামক ভিন্ন হয় কেন? ভিন্ন হয় কেন? হিসাব করে ভিন্ন হয়। হিসাব করে ভিন্ন হয় না নিরেট আর ফাঁপার ক্ষেত্রে? আমরা হিসাব করে দেখাইছি না, আমরা পাইপের জড়তার ভ্রামক, রিংয়ের জড়তার ভ্রামক, চাকতির জড়তার ভ্রামক বের করছি না? তাহলে নিরেট আর ফাঁপার ক্ষেত্রে জড়তার ভ্রামক আলাদা হবে না কেন? তাই না? প্রশ্নটাই তো হইল না। তুমি আরো বলবা হবে না কেন, তুমি বলতেছো হবে কেন? আমি তো তোমার চোখের সামনে দেখালাম হিসাব করে, তাই না? ওকে ডান। এবার আসো 2 নম্বর। 2, এটা খুবই ইম্পর্টেন্ট। বলা হচ্ছে 50 মিটার উচ্চতার একটি হেলানো তল হতে একটি হেলানো নগণ্য ঘর্ষণ বা ঘর্ষণহীন
তল হতে একটি নিরেট গোলক গড়িয়ে পড়ল, একটি নিরেট গোলক গড়িয়ে পড়ল। গোলকটি কত বেগে হেলানো তলের পাদবিন্দুতে আঘাত করবে? হেলানো তলের পাদবিন্দুতে আঘাত করবে। দেখো দুনিয়াতে কোনো তথ্যই দেওয়া নেই, জাস্ট একটা তথ্য দেওয়া আছে, জাস্ট একটা তথ্য বলা আছে হেলানো তলের উচ্চতা 50 মিটার, জাস্ট এই তথ্যটা বলা আছে। ম্যাথ পড়ে চিত্র আঁকাটাই হচ্ছে ম্যাথের 80% কমপ্লিট করা। আমরা সেই কাজটা করব। এটা হচ্ছে হেলানো তল, এই হেলানো তলটা এঁকে ফেললাম। তো হেলানো তল কত কোণে হেলানো জানি না, জানার দরকার নেই, শুধু হেলানো তলের উচ্চতাটা জানা। এইচ কত মিটার? 50 মিটার। এইচ হচ্ছে 50 মিটার হেলানো তলের উচ্চতা। এবার এইখান থেকে একটা গোলক, এইখান থেকে একটা গোলক নিরেট গোলক গড়ায় পড়ছে। এখান থেকে গড়াইতে নিচে পড়ছে, গড়াইতে, ঠিক আছে। গোলক গড়িয়ে, এই যে গড়িয়ে কথাটা, এটা মনে করো বাংলা কথার তুরুপের তাস, আত্মা, এই ম্যাথের আত্মা। তাহলে গড়িয়ে নিচে পড়লো, বলছে গোলকটি কত বেগে হেলানো তলের পাদবিন্দুতে আঘাত করবে। তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই গোলকের ভর দেওয়া নেই? উত্তর হচ্ছে না, দেওয়া নেই। গোলকের ব্যাসার্ধ দেওয়া নেই? উত্তর হচ্ছে না, দেওয়া নেই। তাহলে গোলকের ব্যাসার্ধ ছাড়া, ভর ছাড়া, শুধু উচ্চতা দিয়েই কি এই হেলানো তলের পাদবিন্দুতে পৌঁছানোর বেগ বের করা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব। উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব। কিভাবে? আচ্ছা তুমি 9-10-এ করছো এই জিনিসটা, আমার একটু মনে করা, মানে বলো তো মনে করে এটা করছো কিনা 9-10-এ। যদি আমি বলতাম এই যে হেলানো তল, এই যে এটা হেলানো তল, এখান থেকে একটা বস্তু গড়ায় পড়ে নাই, পিছলে পড়ে গেছে। ধর একটা ব্লক গড়ায় পড়ে নাই, জাস্ট পিছলে পড়ে গেছে, এটা এভাবে পিছলে পড়ে গেছে, এই উচ্চতাটা এইচ, এখান থেকে পিছলে এখানে পড়ে গেছে। বলো তো হেলানো তলের পাদবিন্দুতে কত বেগে আঘাত করবে? এখান থেকে পড়া শুরু করছিল মানে আদিবেগ 0, কত বেগে আঘাত করবে এটা তুমি কিভাবে বের করো? শক্তির সংরক্ষণশীলতা দিয়ে, যান্ত্রিক শক্তির নিত্যতা দিয়ে। যান্ত্রিক শক্তির নিত্যতা মানে কি? যে কোনো পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল সমান। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমার ইনিশিয়াল পয়েন্ট, তাহলে এটা ইনিশিয়াল আর এটা আমার ফাইনাল পয়েন্ট। এই দুই পয়েন্টের শক্তি সমান, এই পয়েন্টে উচ্চতা এইচ সমান সমান 0, বুঝলা? এই পয়েন্টে ই ইনিশিয়াল, এই পয়েন্টে ই ফাইনাল, ই ইনিশিয়াল সমান সমান ই ফাইনাল। আসো দেখো, তুমি তখন লিখতা এই পয়েন্টে বেগ কত? 0, তাহলে গতিশক্তি 0, সমস্ত শক্তি বিভব শক্তি, দ্যাট ইজ mgh, ঠিক আছে। আর এই পয়েন্টে h0, উচ্চতা h0, সমস্ত শক্তি গতিশক্তি, কারণ বিভব শক্তি নেই তো, তাহলে হাফ এম ভি স্কোয়ার, এম আর এম কাটাকাটি, ভি ইকুয়াল টু √2gh। আমি শিওর তুমি এই ম্যাথ 9-10-এ করছো, আমি শিওর তুমি এই ম্যাথ 9-10-এ করছো। এটা কিসের সাউন্ড? এই পাশে বোঝো না কিছু পাগলা থাকে, হ্যাঁ, বাংলাদেশে বুঝলা শান্তি মতো থাকা তো যায় না। ডিজে ছেড়ে দিছে, ক্লাস নিবা না এর গান শুনবা? এদেরকে ধরে এমন মায়ের দেওয়া দরকার, একেবারে জানলা দিয়ে ফেলে দেওয়া দরকার, বুঝছো? বিল্ডিংয়ের উপরে নিয়ে ধরে টুপ করে ফেলে দেওয়া দরকার। গানের তালে তালে ক্লাস, হ্যাঁ গানের ওইটাই করতে হবে এখন। এদের সাথে অভিযোজিত হইতে হবে। মনে করো 10 দিন ক্লাস নিব, 5 দিন মিনিমাম গানের মধ্যে দিয়ে ক্লাস নিতে হয়, ঠিক আছে। তো এখন ভাবতেছি এদের সাথে অভিযোজিত হইতে হবে। মনে করো নাচবো, এদের সাথে তালে তালে নাচতে হবে, গাইতে হবে, তারপর আবার ক্লাস নিতে হবে। অভিযোজিত হওয়া ছাড়া উপায় নেই। ওকে আসো, দেখো 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 দেখো, আসো পড়াই আসি।
তাহলে এবার এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, বুঝছো? বাট এখানে কোনো ঘূর্ণন গতিশক্তি ছিল না, এখানে গড়াইতে গড়াইতে পড়ে নাই, জাস্ট বিভব শক্তি কনভার্ট হয়েছে রৈখিক গতিশক্তিতে, বাট এখানে ঘুরতে 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 পড়ছে। তাহলে বিভব শক্তি এটা রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি দুইটাতে কনভার্ট হবে। তাহলে দেখো যখন এখান থেকে পড়া শুরু করছে, নো কৌণিক বেগ, নো রৈখিক বেগ, অর্থাৎ ওমেগা ইনিশিয়ালি 0, ভিও 0, কেবল পড়া শুরু করছে, কেবল গড়ানো শুরু করছে। যতই গড়াইতে 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 আগাবে, এখানে যখন পৌঁছাবে তখন বেগটা হবে সবচেয়ে বেশি, গড়াইতে 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 নিচে নামতেছে। তাহলে এখানে কৌণিক বেগ ওমেগা আর রৈখিক বেগ ভি, কিন্তু উচ্চতা নেই এই, দেখো উচ্চতা এই হচ্ছে 0। তাহলে এইটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, আর এইটা আমার ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, ই ইনিশিয়াল ইকুয়াল টু ই ফাইনাল, ই ইনিশিয়াল ই ফাইনাল। তাহলে এই পয়েন্টে ইনিশিয়াল বলো শক্তি, বিভব শক্তি, গতিশক্তি সব বলো। এই পয়েন্টে এই যে ভূমি থেকে কত উচ্চতায়, এইচ উচ্চতায়, তাহলে বিভব শক্তি mgh, গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার, নাই 0, হাফ এম ভি স্কয়ার, নাই 0। এবার ফাইনাল এই পয়েন্টে উচ্চতা 0, তাহলে mgh 0, হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, বুঝলা? শক্তির সংরক্ষণশীলতা খাটালাম, আর কিছুই না। তাহলে mgh হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার, হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই, দেখো এবার ভালো করে খেয়াল করো, আই গোলক তো নিরেট গোলক, 2/5 mr স্কয়ার, ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি স্কয়ার বাই আর স্কয়ার, আর স্কয়ার কাটা, আর স্কয়ার কাটা, mgh এটা ইকুয়াল টু দেখো 2 2 কাটা, 2 কাটা, 1/2 1/5, তাহলে 1/2 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, তো 7/10 হবে, 7/10 এম ভি স্কয়ার, এমও কাটা, বাহ। তাহলে ভি এটা বের করতে শুধু এইচ জানা দরকার, আর কিছু জানা দরকার নেই। ভি ইকুয়াল টু √10/7 GH। এবার তুমি খালি মানগুলো বসে দাও, বাকি কাজ ক্যালকুলেটর করে দিবে। 10/7, জি এর মান 9.8, এইচ এর মান 50, এইচ এর মান 50, এইচ এর মান 50, √10/7 9.8, তারপরে 50, তাহলে 10√7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 26.45, এই হয়ে গেল। কত সহজ না? এবার তোমরা আমাকে একটু বলবা, বলো একই উচ্চতা থেকে 2 কেজি আর 8 কেজি ভরের দুইটি নিরেট গোলক গড়ায় পড়ছে, একই উচ্চতা থেকে, এখান থেকেই বলো কোনটি আগে পৌঁছাবে বা কোনটি বেশি বেগে পৌঁছাবে, বলো। হেলানো তলের পাদবিন্দুতে কোনটা আগে পৌঁছাবে বা কোনটা বেশি বেগে বা কোনটা কম বেগে পৌঁছাবে? দুইটা একই সাথে পৌঁছাবে, একই বেগ নিয়ে পৌঁছাবে, দুইটার বেগ একই হারেই বাড়বে, একই হবে দুইটার বেগ। কারণ কি? দুইটাই নিরেট গোলক, ভরের উপর কিচ্ছু নির্ভর করে না। দেখো লাস্ট লাইনে ভর কাটাকাটি হয়ে গেছে, গুড। তাহলে সেম বেগ হবে, সেম ভি হবে, সেম, ডান, ওকে। এবার মনে করো ভর একই, ঠিক আছে। আগে কি ছিল? আগে ছিল ব্যাসার্ধ সেম, দুইটা ভিন্ন ভরের গোলক, নিরেট গোলক। এবার মনে করো ভর সেম, একটার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার আর একটা ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ব্যাসার্ধের গোলক। বলো কোনটা আগে পৌঁছাবে?
বা কোনটা বেশি বেগে পৌঁছাবে? বলো বলো বলো। সেম, ব্যাসার্ধের উপরও কিছু নির্ভর করে না, ব্যাসার্ধের উপরও কিছু নির্ভর করে না। সেম, ব্যাসার্ধ কাটাকাটি হয়ে বিদায়, আর স্কোয়ার কাটাকাটি হয়ে বিদায়। তাহলে গোলক হলেই হবে, ব্যাসার্ধের নিরেট গোলক। তাহলে এই ক্ষেত্রেও সেম, এই ক্ষেত্রেও হবে সেম, সেম বেগ। আচ্ছা এবার বলো, ভরও আলাদা, দুইটা গোলক, দুইটা নিরেট গোলক, ভরও আলাদা, ব্যাসার্ধ আলাদা, কোনটা আগে পড়বে? ভরও আলাদা, ব্যাসার্ধ আলাদা, দুইটা নিরেট গোলক, সেম, বুঝলা? তাহলে ভরের উপর, ব্যাসার্ধের উপর, কিসের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? উচ্চতা এইসের উপর। আর কিসের উপর নির্ভর করে? বস্তুর শেপের উপর, আকৃতির উপর, বস্তুর শেপের উপর, আকৃতির উপর। তোমার মনে হইতে পারে ভাই আমি এখান থেকে যা গড়াই দিব তাই কি একই বেগে নিচে পড়বে? না না, তুমি এখান থেকে যতগুলো গোলক গড়াই দাও, গোলক, একটা ছোট গোলক, একটা বড় গোলক, একটা কাচের মার্বেল, মানে যতগুলো গোলক গড়াই দাও না কেন, সবগুলো গোলক ঘর্ষণহীন তলে, ঘর্ষণহীন কথাটা কিন্তু মেনশন করতেছি, ঘর্ষণ নাই, একই সাথে এখানে এসে পড়বে, একই বেগে পড়বে। বুঝতে পারছো? একই সাথে পড়বে। ঘর্ষণ থাকলে ভিন্ন কথা, ঘর্ষণ এখনো আমরা এখানে পড়বো না কৌণিক গতিতে, ঘর্ষণ থাকলে ভিন্ন কথা। তাহলে ঘর্ষণ নেই, আমরা আবর্ত ঘর্ষণ পড়ি না রে বাবা, আবর্ত ঘর্ষণ আমরা পড়ি না, এটা আবর্ত ঘর্ষণ, তো এটা আমরা পড়বো না, ঠিক আছে? এবার আসো, তাহলে ঘর্ষণ যদি না থাকে সবাই একই সাথে পড়বে, সবগুলো গোলক। কিন্তু ধরো একটা গোলক আর একটা চাকতি, দুটাকে গড়াই দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একটা চাকতি আর একটা গোলক, তাহলে কিন্তু একই রকম হবে না। বুঝতে পারছো? একটা চাকতি আর একটা গোলক হলে কিন্তু ভিন্ন হবে। কেন? গোলকের জন্য 2/5 m², চাকতির জন্য কি 2/5 m² হবে? এখানে কি হবে? এইখানে কি হবে? জাস্ট চেঞ্জটা কোথায় হবে? 1/2 m²। আচ্ছা যদি আমি একটা রিং গড়াই দিই, রিং 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 m², যদি একটা নিরেট সিলিন্ডার গড়াই দিই 1/2 m², বুঝছো? তাহলে সব 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 কিছু চেঞ্জ কোথায়? এখানে। তাহলে বেগ আলাদা আলাদা হবে কিসের জন্য? এইচ ভিন্ন ভিন্ন হলে, আর বস্তুর আকৃতি অর্থাৎ শেপ এটা ভিন্ন ভিন্ন হলে। বুঝছো? তাহলে এবার তোমরা একটা ম্যাথ আমাকে করে দিবা, এটা রুয়েটে আসা, অ্যাডমিশন টেস্টে রুয়েটে আসছিল একবার, এটা হচ্ছে 3 নম্বর। বলা হচ্ছে কে বিজয়ী হবে, কে বিজয়ী হবে, ঠিক আছে? একটা হেলানো তল, এই হেলানো তলের উচ্চতা, এই হেলানো তলের উচ্চতাটা এইচ, এইচ। এবার হেলানো তলের একেবারে শীর্ষ থেকে, হেলানো তলের একেবারে শীর্ষ থেকে একটা গোলক গড়াই দেওয়া হইল, একটা গোলক, না না গোলক দিব না, সরি গোলক দিব না, গোলক তো একবার দিছি, গোলক দিব না, একটা চাকতি দিব আর একটা রিং দিব, একটা চাকতি দিব একটা রিং দিব, সরি এটা রিং, রিং আর একটা চাকতি, এটা চাকতি, ঘর্ষণহীন তল গড়াই দেওয়া হলো। কে বিজয়ী হবে? রেস খেলতেছে এরা, রেস, এই রেসে বিজয়ী হবে কে? এই রেসে কে বিজয়ী হবে বলো? যার বেগ বেশি। তাহলে রিং যখন পৌঁছাবে, ধরো এখানে যখন রিংটা এসে পৌঁছাবে, রিং তার বেগকে আমি বললাম v1, আর যখন চাকতি এসে পৌঁছাবে, চাকতি তার বেগটাকে আমি ধরলাম v2, চাকতি তার বেগটাকে ধরলাম v2, নাও v1 আর v2। তাহলে এই পয়েন্টে রিং, এই পয়েন্টে রিংয়ের বেগ এখান থেকে এখানে আসবে, চাকতি এখান থেকে এখানে আসবে, সেম হিসাব। তাহলে ইনিশিয়াল এনার্জি সমান সমান ফাইনাল এনার্জি। তো কার জন্য করতেছি প্রথমে হিসাব? ধরো রিংয়ের জন্য, রিং, রিংয়ের জন্য। তাহলে ইনিশিয়ালি এইখানে রিংয়ের বিভব শক্তি mgh। বলো এইখানে কি রিংয়ের কোনো ঘূর্ণন গতি ছিল? না। রৈখিক গতি ছিল? না। ভি ছিল 0, ওমেগা ছিল 0। এইখানে আসার পরে v1, তাহলে হাফ
এম ভি ওয়ান স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে ডান। এখানে আপাতত ভি রাখতে পারো, লাস্টে গিয়ে ভি ওয়ান লিখে দিও। আপাতত ভি রাখো, লাস্টে গিয়ে ভি ওয়ান লিখতে পারো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম জি এইচ এটা সমান সমান হাফ এম ভি স্কোয়ার হাফ আই, আই জড়তার ভ্রামক, আই জড়তার ভ্রামক কত হবে রিংয়ের জন্য? রিংয়ের জন্য বলো 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 দেখি কে বলছে? রিংয়ের জন্য কে বলছে বলো? এই বলো বলো বলো, ঘুমাচ্ছ? এম আর স্কোয়ার, ইয়েস এম আর স্কোয়ার রিংয়ের। আর ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি। তাহলে ভাই এম জি এইচ আর এখানে হাফ এম ভি স্কোয়ার বা হাফ এম ভি স্কোয়ার, তাহলে তো এম ভি স্কোয়ার, এইটা এটা কাটাকাটি গেল। তাহলে এবার এটাকে বললাম ভি ওয়ান রুট ওভার জিএইচ, রুট ওভার জিএইচ। এইচের মান দেওয়া নেই, লাগবে না, এইচের মান কোনো কাজে লাগবে না, আমরা তো তুলনা করে ফেলবো। এবার আসো, রিং তো হলো, এবার চাকতি। সেম চাকতির জন্য জাস্ট এই জায়গা হবে 1/2 এম আর স্কোয়ার। তাহলে দ্রুত লিখে ফেলি, ই ইনিশিয়াল ই ফাইনাল। তাহলে ই ইনিশিয়াল এম জি এইচ, ই ফাইনাল হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এম জি এইচ হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই 1/2 এম আর স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার কাটা। তাহলে এম জি এইচ 1/2 1/4, তাহলে 2 ইনভার্স প্লাস 4 ইনভার্স 3/4। এটা আমি ক্যালকুলেটর করছি কেন? 3/4 এম ভি স্কোয়ার, এম এম কাটাকাটি, এটাকে বলবো ভি টু রুট ওভার 4/3 জিএইচ, রুট ওভার 4/3 জিএইচ। ওকে ওকে ডান। কম্পেয়ার করে আসো দেখি কে বড়, রুট ওভার জিএইচ আর রুট ওভার 4/3 জিএইচ। 4 বড় 3-এর চেয়ে, তার মানে এটা বড়, ভি টু বড়, ডিক্স বড়, বোঝা যায়? কম্পেয়ার করো, দেখো ভি টু বাই ভি ওয়ান, তাহলে ভি টু বাই ভি ওয়ান কম্পেয়ার করলে রুট ওভার জিএইচ কাটাকাটি, তাহলে পড়ে থাকলো রুট ওভার 4/3। তাহলে অতএব ভি ওয়ান ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান, অতএব চাকতি বিজয়ী হবে, মেডেল পাবে চাকতি, চাকতি বিজয়ী হবে, কারণ চাকতির বেগ বেশি, সে তাড়াতাড়ি পৌঁছাবে। বুঝতে পারছো? চাকতি ডিক্স। ওকে বুঝতে পারছো? কলম কেন রেখে দিলাম, পড়া শেষ হয়নি, আরো আছে। চেঞ্জ করি, করলাম চেঞ্জ। এটা কত নম্বর গেল? 3 নম্বর, 4 আসো। 4 বলছে একটি মিটার দণ্ড। মিটার দণ্ড মানে কি জানো? 1 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড। একটি মিটার দণ্ড কাত হয়ে ধপাস করে পড়ে গেছে, কাত হয়ে পড়ে গেল, কাত হয়ে পড়ে গেল ভূমিতে, ভূমিতে কত বেগে আঘাত করবে? কত কৌণিক বেগে? শুধু বেগ বললে তো আমরা রৈখিক বেগ বুঝি, এখানে বলা হচ্ছে ভূমিতে কত কৌণিক বেগে আঘাত করবে, মানে ওমেগা চাইছে, কৌণিক বেগে আঘাত করবে। মিটার দণ্ডের ভর কত বলে দেয়নি, বাট মিটার দণ্ড মানে 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড, ঠিক আছে? 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড। ওকে চলো, 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড ভূমিতে খাড়াভাবে রাখা ছিল। এই দণ্ডটা কাত হয়ে ভূমিতে ধপাস করে পড়ে গেছে, কাত হয়ে ধপাস করে পড়ে গেছে। এটা কাত হয়ে ধপাস করে পড়ে গেছে, এটা পড়ে গেছে এভাবে। বলো ভাই এদিকে তাকাও, এভাবে যদি ধপাস করে পড়ে ভূমিতে গিয়ে আঘাত করবে না? ঘুরে গেছে না এটা? তাহলে ঘুরে গেলে আঘাত করবে, ভূমিতে পড়লে আঘাত করবে, তো কত কৌণিক বেগে আঘাত করবে ওমেগা বের করতে বসছে। আচ্ছা বলো তো, এই দণ্ডটা যখন এভাবে আসে, এই দণ্ডটা যখন এভাবে আসে, বলো তো এর কোনো বিভব শক্তি আছে কিনা? বলো দেখি, বলো তো এর কোনো বিভব শক্তি আছে কিনা? হ্যাঁ। আচ্ছা কতটুকু বিভব শক্তি বলো তো?
কতটুকু বিভব শক্তি বলো, mg/L/2 যদি এর দৈর্ঘ্য L হয়, এর দৈর্ঘ্য যদি হয় L, হ্যাঁ এর দৈর্ঘ্য যদি L হয় তাহলে mg/L/2, এর দৈর্ঘ্য যদি L হয় তাহলে এটা হবে mg, এর বিভব শক্তি আর কি পটেনশিয়াল এনার্জি, এটা হবে mg/L/2 মানে ভার কেন্দ্রের সরণ। এটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা ছোট্ট টপিক। তো অলরেডি তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তো আর্কাইভে দেওয়া হয়েছে, যারা দেখে নিছো তারা তো দেখে নিছো, যারা দেখে নাওনি তারা একটু খেয়াল করো। শোনো, দেখো আমরা বিভব শক্তি কি জানি, mg/h না? তো এই যে লাঠিটা, এই লাঠিটার সব ভর বিন্দু কি একই উচ্চতায় আছে? দেখো তো, বলো একই উচ্চতায় আছে? এই লাঠির এখানে যে ভর বিন্দুটা তার উচ্চতা 0 ভূমি থেকে, এখানে যে ভর বিন্দুটা তার উচ্চতা এত, এখানে যে ভর বিন্দু তার উচ্চতা এত, এখানে যে ভর বিন্দু তার উচ্চতা এত, এখানে যে ভর বিন্দু তার উচ্চতা সবচেয়ে বেশি। তো এক একটা ভর বিন্দুর উচ্চতা ভূমি থেকে এক এক রকম না? বলো, এক একটা ভর বিন্দুর উচ্চতা ভূমি থেকে এক এক রকম না? এই কারণে এর বিভব শক্তি যদি mg/h বলি তাহলে তো ভুল হয়ে গেল। এর বিভব শক্তি তাহলে কি হবে, ভার কেন্দ্র নিয়ে বলতে হবে। তাহলে mg/L/2, এই যে L/2, mg/h না, mg/L না, mg/L/2, এভারেজটা নিতে হবে, গড়টা নিতে হবে। ওকে, হ্যাঁ এই দণ্ডের বিভব শক্তি mg/L হইতো কখন জানো, যদি এটা ভূমি লাঠিটাকে এভাবে রাখা থাকতো, L উচ্চতায় রাখা থাকতো, তাহলে দেখো সকল ভর বিন্দু ভূমি থেকে L উচ্চতায়, তখন হইতো mg/L/2, সরি mg/L হইতো, সরি mg/L হইতো তখন। কিন্তু এই ক্ষেত্রে কত হবে, mg/L/2 হবে, বুঝলা, mg/L/2 হবে। তাহলে আসো, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, তাহলে এই মধ্যবিন্দুতে দেখো ভূমি থেকে এই মধ্যবিন্দুর উচ্চতা এটা L/2, তাহলে এর বিভব শক্তি দেখো এইখানে কিন্তু কোনো ঘূর্ণন বেগ নেই, যখন এখানে আছে তখন কিন্তু কোনো ঘূর্ণন বেগটেগ নেই, রৈখিক বেগটেগ নেই, ω0। তাহলে এই পয়েন্টে তার সমস্ত শক্তি পটেনশিয়াল এনার্জি, যখন ঘুরে গেছে তখন এখানে গিয়ে পটেনশিয়াল এনার্জি দেখো এই 0 হয়ে গেছে, তাহলে পটেনশিয়াল এনার্জি 0 হয়ে গেছে, তাহলে সমস্ত শক্তি কি হয়ে গেছে, এই যে কৌণিক বেগে আঘাত করছে, ওমেগা নিয়ে আঘাত করছে, সেই ওমেগার মানটা বের করতে বসে, তাহলে সেটা হচ্ছে গতিশক্তি। বুঝতে পারছো, সেটা হচ্ছে গতিশক্তি। তার মানে বিভব শক্তি কনভার্ট হচ্ছে গতিশক্তিতে। মানে একটা বস্তু ধরো এই উচ্চতা থেকে পড়লো, আমি বললাম ভূমিতে কত বেগে আঘাত করবে এই উচ্চতা থেকে পড়লে, তুমি কি লিখতে 9 টেনে যে বিভব শক্তি mg/h সেটা সমান সমান হাফ mv², তাহলে mm কাটাকাটি অর্থাৎ b = √2gh লিখতে না? ওই জিনিসটাই তো ভাই, ওটাই তো। তাহলে ওটা কিভাবে আসতেছে, কৌণিক গতিশক্তির মাধ্যমে আসতেছে। ওকে, তাহলে এই অবস্থায় যখন আছে তখন পটেনশিয়াল এনার্জি ইপি, আর এইভাবে ঘুরে পড়ে গেছে, তাহলে গতিশক্তি কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকে, ইপি সমান সমান ইকে। তাহলে পটেনশিয়াল এনার্জি ইপি দ্যাট ইজ mg, বলো তো কি হবে, L/2, আর কাইনেটিক এনার্জি ইকে দ্যাট ইজ হাফ I ω²। অনেকে বলতে ভাই হাফ mv² নেই, এখানে হাফ mv² যোগ করবো না? বলো তো দেখি যোগ করবো কিনা, বলো হাফ mv² যোগ করবো কিনা? না, কারণ এ তো জায়গায় দ্বারায় ঘুরে গেছে, জায়গায় দ্বারায় ঘুরে গেছে, ঘুরতে ঘুরতে দৌড় দিছে নাকি লাঠি? তাহলে জায়গায় দ্বারায় ঘুরে গেছে, তাহলে ভূমিতে যে কৌণিক গতিশক্তি নিয়ে আঘাত করছে সেটা সে পাইছে তার পটেনশিয়াল এনার্জি থেকে, শক্তির সংরক্ষণশীলতা নীতি। কাইনেটিক এনার্জি সেটা আসছে কোত্থেকে, পটেনশিয়াল এনার্জি থেকে। ওকে, তাহলে এবার আসো ওমেগাটা বের করতে বলছে, তাহলে একটু বোর্ডে থাকো, দেখো mg/L/2 হাফ I ω², I জড়তার ভ্রামক, I জড়তার ভ্রামক, তাহলে জড়তার ভ্রামক 1 বাই, বলো কি হবে জড়তার ভ্রামক I কি হবে, দেখি কেমন পারো তোমরা। ইয়েস 1/3 ml², হ্যাঁ এটা হবে 1/3 ml², 1/3 ml² ω²। কেন 1/3 ভাই, এটা প্রান্ত বিন্দু দিয়ে লাঠিটা ঘুরে গেছে তাই না? দেখো তো লাঠিটা এইভাবে ঘুরে যাবে, তাহলে প্রান্ত বিন্দু দিয়ে ঘুরে পড়ে গেছে না, প্রান্ত বিন্দু ঘুরছে প্রান্ত বিন্দু সাপেক্ষে, তাহলে 1/3 হবে, হয়ে গেল mm কাটাকাটি। আর এল এর মান তো মিটার দণ্ড মানে 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড, মিটার দণ্ড মানে 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড, এটা বুঝে রাখবা। তাহলে এবার আসো মান বসাই, 9.8 মিটার দৈর্ঘ্য, মিটার দণ্ড 1 মিটার দৈর্ঘ্যের, এপাশে 1/3 × 6 L² মানে 1² ω²। তাহলে অতএব ওমেগা ইকুয়াল টু 9.8/2 × 6 রুট অ্যান্সার কত আসছে ভাই, 5.422। দেখো তো দেখো তো এত আসছে কিনা বলো,
দাদা কেমিস্ট্রি ক্লাস আছে? কেমিস্ট্রি ক্লাস ভাইয়া, কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস তো থাকবে। রেকর্ড করো, একটু পরে যাই রেকর্ড করো, দাঁড়াও আর একটু পরে। কার কেমিস্ট্রি ক্লাস আছে? সবার? নোবেল স্যারের? কোন নোবেল স্যার? অভিদত্ত তুষার? অভিদত্ত তুষার নাকি নাকি শুভ্র? কে নিবে কেমিস্ট্রি ক্লাস? কে নিবে বলো? এই আমি পড়াবো একটু পরে কেমিস্ট্রি, থামো, আমি পড়াবো এখন। এখন কেমিস্ট্রি আমি পড়াবো, লেখো কেমিস্ট্রি কোন অধ্যায়, কোন অধ্যায় পড়াবো বলো, শুরু করবো কোন অধ্যায় বলো? ওকে ওকে ওকে, 5 নম্বর লিখো। একটি নিরেট গোলক, নিরেট গোলক ঘর্ষণহীন তলে গড়িয়ে চলছে। ঘর্ষণহীন তলে গড়িয়ে চলছে। এর বেগ সর্বনিম্ন কত হলে, বেগ সর্বনিম্ন কত হলে তা বি বিন্দুতে পৌঁছাতে পারবে? বিতে পৌঁছাতে পারবে, তা বিতে পৌঁছাতে পারবে। একটা চিত্র আঁকা আছে, এটা হচ্ছে সমতল, সমতল, এই একটু হেলানো তল, এই তাহলে এটা ছিল এ আর এটা হচ্ছে বি। এ থেকে বিতে পৌঁছাবে একটা নিরেট গোলক, একটা নিরেট গোলক, এই হচ্ছে নিরেট গোলকটা। কত বেগে গড়ালে, এই যে ভি এর মানটা বের করতে বলছে, ভি মিনিমাম, ন্যূনতম ভি বেগের মানটা, এটা কত হলে এই বি বিন্দুতে পৌঁছাইতে পারবে? এই হাইটটা আমাদের বলে দিছে, এই হাইটটা হচ্ছে 7 মিটার, এই হাইটটা হচ্ছে 7 মিটার, এটা আমাদের বলে দেওয়া আছে। ওকে, এই হাইটটা 7 মিটার, এই দেখো কেমিস্ট্রি, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে 7 মিটার, তাই না? এটা কেমিস্ট্রি তো। তো তোলো ম্যাথটা, তোলো সুন্দর করে। বলো কেমিস্ট্রি একটু পড়ান, মিমটা বানায়। হ্যাঁ, না কেমিস্ট্রি পড়ানো যাবে না, কেমিস্ট্রি সব ভুলে গেছি, ইন্টার পরীক্ষা দেওয়ার পর পরে কেমিস্ট্রি সব ভুলে গেছি। ওকে, তাহলে চলো আবারও শক্তির সংরক্ষণশীলতা, আগে উপর থেকে নিচে পড়ছিল, এবার নিচ থেকে উপরে উঠবে। তাহলে এই পয়েন্টটা এবার ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা ইনিশিয়াল পয়েন্ট, এই পয়েন্টটা ফাইনাল পয়েন্ট, এখানে গিয়ে জাস্ট পৌঁছাবে, এই যে এখানে গিয়ে জাস্ট পৌঁছাবে, কোনো বেগ থাকার দরকার নেই, জাস্ট পৌঁছাবে, এই যে হেলানো তলের উপরে জাস্ট উঠে যাবে, এখানে গিয়ে থেমে যাবে। তাহলে এখানে গিয়ে থেমে যাবে, কেন থেমে যাবে? ওখানে গিয়ে তো চলতেও পারে, হ্যাঁ পারে, কিন্তু আমাদের বলছে ন্যূনতম বেগ, বেগটা ন্যূনতম, গড়ানো বেগটা ন্যূনতম কত হলে এইখানে গিয়ে জাস্ট পৌঁছাইতে পারবে, ন্যূনতম মিনিমাম বেগটা বের করতে বলছে। তো এই কারণে মিনিমাম বেগটা তখনই পাওয়া যাবে যখন যখন এখানে জাস্ট পৌঁছাবে, অর্থাৎ বেগটা হবে 0, এখানে জাস্ট পৌঁছাবে অর্থাৎ বেগটা হবে 0। তো চলো হিসাব নিকাশ করে ফেলি। এইখান থেকে তো গড়াচ্ছে, তাহলে তার ভিও আছে, ওমেগাও কিন্তু আছে, এখানে কিন্তু তার ওমেগাও আছে, আর এখানে ভি যা থাকবে না, তারপরে ওমেগাও থাকবে না, জাস্ট থেমে যাবে, ওখানে গিয়ে পৌঁছাবে। কত উচ্চতায়? এইচ হচ্ছে 7 মিটার উচ্চতায়। তাহলে ই ইনিশিয়াল, ই ফাইনাল, একই রকম, ই ইনিশিয়াল ই ফাইনাল, উল্টা, এবং সূত্র দেখবে আলটিমেটলি একই আসবে। ঠিক আছে, যেহেতু গোলক বলছে 10/7ই আসবে। ই ইনিশিয়াল ই ফাইনাল, আগে ছিল উপর থেকে নিচে পড়ছে, এবার নিচ থেকে উপরে উঠতেছে। তাহলে এই পয়েন্ট থেকে গড়াচ্ছে, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার, দৌড়াচ্ছে হাফ এম ভি স্কয়ার, কিন্তু হেলানো তল, এই যে এখানে উচ্চতা ছিল h0, এইচ ছিল 0, সুতরাং কোনো বিভব শক্তি নেই। ওকে, তাহলে বিভব শক্তিটা 0, এই যে 0। এবার আসো এইখানে ভি নেই, ওমেগা নেই, তাহলে ভি নেই ওমেগা নেই মানে 0 + 0, কিন্তু উচ্চতা আছে mgh। এবার ভি নেই ওমেগা নেই মানে, তার মানে আমাদের বলছে মিনিমাম বেগ কত হলে এখানে জাস্ট পৌঁছাবে, পৌঁছায় জাস্ট থেমে যাবে, শেষ। এবার গোলক, তাহলে 1/2 I 2/5 mr স্কয়ার। এবার ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগা ইকুয়াল টু v/r, তাহলে v স্কয়ার বাই r স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু mgh
এবার 2 আর 2 কাটা, ঠিক আছে, আর স্কোয়ার কাটা 1/5 1/2, তাহলে নিচে 10 উপরে 7, 7/10 mv স্কোয়ার ইকুয়াল টু mg। দেখো সেম জিনিস, mm কাটাকাটি, মিনিমাম বেগ ভি বের করতে হবে, √10gh ডিভাইডেড বাই 7। এইচ এর মান 7, তাহলে 10g আর কি, ঠিক আছে। দেখো এই ম্যাথটা আমি তোমার একটু সহজ করে দিই, সুন্দর একটু করে দিই। ধরো জি এর মান বলছে, ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর মান, তাহলে সুন্দর একটা অ্যান্সার আসবে। 7 7 কাটা, জি এর মান 10, 10 গুণ 10, 10 গুণ 10, তার মানে 10, বুঝলা? চলো 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 দ্রুত। চেঞ্জ করলাম। কত নম্বর এটা? 5 6। লিখো 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতি, 5 6 হবে, সরি, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতি, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতি কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1 কেজি মিটার স্কোয়ার। স্থির অবস্থা হতে 30 ডিগ্রি নত তলে গড়িয়ে 2 মিটার নামার পর কৌণিক বেগ কত হবে? 2 মিটার নামার পর কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ কত হবে? চাকতির ভর 5 কেজি। এটাও সুন্দর একটা ম্যাথ, পারা যাবে। আসো চিত্র এঁকে ফেলি। একটা হেলানো তলের কথা তো বলছেই, যে হেলানো তলের কোণের মান 30 ডিগ্রি, হেলানো তলের কোণের মান 30 ডিগ্রি। কি নামছে? একটা চাকতি। কি নামছে? একটা চাকতি। চাকতি গড়ায় গড়ায় পড়তেছে, একটা চাকতি গড়ায় গড়ায় পড়তেছে। এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এত। স্থির অবস্থা থেকে এত ডিগ্রি হেলানো তলে, স্থির অবস্থা, স্থির, তার মানে ওমেগা 0 ছিল, ভিও বাই 0 ছিল স্থির অবস্থা থেকে। গড়িয়ে 2 মিটার নামার পর, 2 মিটার নামছে, ধর হেলানো তলের এইখানে এই পর্যন্ত নামছে 2 মিটার, 2 মিটার নামছে, 2 মিটার নেমে এখানে পৌঁছাইছে, 2 মিটার নেমে এখানে পৌঁছাইছে। তো এখানে তার কৌণিক বেগ চাইছে, কৌণিক বেগটা কত হবে? এখানে তার কৌণিক বেগটা কত হবে? ওকে, আচ্ছা বলো তো এবার সে কতটুকু নামছে নিচে? এখানে যদি নামে, দেখো এখানে হেলানো তলে পাদবিন্দুতে পৌঁছায়নি, জাস্ট এখানে পৌঁছাইছে। তাহলে এখানে যদি পৌঁছায় 2 মিটার, এটা 2 মিটার, এই কোণটা 30 হলে তো এই কোণটাও 30, তাহলে এটাই তো উচ্চতা 23 বের করা যাবে না? এই কোণটা 30, তাহলে সাইন 30, এই কোণটা 30, সাগরের লবণ লম্ব এইচ, আর আছে অতিভুজ 2, তাহলে এইচ সমান সমান কত? সাইন 30 হাফ, তাহলে এইচ হচ্ছে 1 মিটার। এইচ কত বলো? 1 মিটার। তাহলে এইচের মানটা পেয়ে গেছি 1 মিটার, এইচের মান 1 মিটার পেয়ে গেছি। এবার শক্তি সংরক্ষণশীলতা আসো, এই পয়েন্ট ইনিশিয়াল, এই পয়েন্ট ফাইনাল, তাহলে ই ফাইনাল ই ইনিশিয়াল, ই ইনিশিয়াল ই ফাইনাল। এই পয়েন্টে স্থির অবস্থা, ওমেগা 0 বলে কৌণিক গতিশক্তি 0, ভি 0 বলে রৈখিক গতিশক্তি 0, তাহলে সমস্ত শক্তি mgh। আর এই পয়েন্টে দেখো অনেকে বলতে ভাই এই পয়েন্টে তো h0 না, h0 কারণ আমার তল এখন প্রসঙ্গ তল এখন এইটা। ভাই জানো বিভব শক্তি প্রসঙ্গ তলের উপর নির্ভর করে।
আমি যদি তোমার বলি কলমের বিভব শক্তি কত বলো তো, তুমি পাল্টা আমার প্রশ্ন করবা ভাই কোন তলের সাপেক্ষে? আপনার হাতের তলের সাপেক্ষে কলমের বিভব শক্তি 0, কিন্তু আমি যে মেঝেতে দাঁড়ানো আছি এই তলের সাপেক্ষে কিন্তু একটা বিভব শক্তি উচ্চতা, বাট আমি এখন আছি 8 তলা বিল্ডিংয়ের উপরে, তাহলে একেবারে ভূমি থেকে বিভব শক্তি কিন্তু আরও বেশি। তাহলে বিভব শক্তি কিসের উপর ডিপেন্ড করে? প্রসঙ্গ তলের উপর ডিপেন্ড করে। তাহলে এই যে এইটা হচ্ছে আমার প্রসঙ্গ তল, তাহলে প্রসঙ্গ তলের সাপেক্ষে কত উচ্চতায়? 0 উচ্চতায়, তাই না? তাহলে আমি এখান থেকে এটার হাইট কাউন্ট করছি, তাহলে এখান থেকে এটার হাইট কাউন্ট করব, তাহলে এর হাইট 0 বলে বিভব শক্তি 0, তাহলে গতিশক্তি আছে, তাহলে হাফ আই ওমেগা স্কয়ার আছে, হাফ এম ভি স্কয়ার আছে, হাফ আই ওমেগা স্কয়ার আছে, হাফ এম ভি স্কয়ার আছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক দেওয়া আছে, আই দেওয়া আছে, চাকতির ব্যাসার্ধ দেওয়া আছে, স্থির অবস্থা থেকে এত ডিগ্রি নততলে গড়িয়ে 2 মিটার নামার পর কৌণিক বেগ কত হবে এইটা আমাদের বের করতে বলছে। তাহলে কৌণিক বেগ চাইছে, ওমেগা চাইছে, ঠিক আছে, কৌণিক বেগ ওমেগা চাইছে। তাহলে আমাদের ঝামেলা লাগছে কি নিয়ে? ভি নিয়ে। আগে আমরা ওমেগাকে আর আইকে ভিতে কনভার্ট করতাম, এবার কি করব? যেহেতু এবার ওমেগা চাইছে, আইও দেওয়া আছে, ওমেগা চাইছে, আইও দেওয়া আছে, তাহলে এম আর ভি, এম এর মান জানি, চাকতির ভর 5 কেজি বলছে, ভি কে ওমেগাতে কনভার্ট করে ফেলবো, ভি কে ওমেগাতে কনভার্ট করে ফেলবো। তাহলে এম জি এইচ এটা সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার প্লাস হাফ এম ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা স্কয়ার আর স্কয়ার, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা স্কয়ার আর স্কয়ার। মান বসে দেবো, এবার মান বসে দিবা। তাহলে এম এর মান 5, জি এর মান 9.8, এইচ এর মান 1, হাফ আই জড়তার ভ্রামক কই 0.1, ওমেগা স্কয়ার, ওমেগাটাই বের করতে চাই, হাফ, আচ্ছা ওমেগা স্কয়ারটা কমন নিয়ে নিই, ওমেগা স্কয়ারটা কমন নিয়ে নিই, হাফ এম, এম এর মান 5 কেজি, আর স্কয়ার 20 সেন্টিমিটার ব্যাসার্ধ 0.20 তার স্কয়ার, ঠিক আছে, এর সাথে গুণ কত? এম, ঠিক আছে। আমরা এমটাকে সরি ওমেগা, ওমেগা স্কয়ারটাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে এখান থেকে ওমেগার মানটা পাবো 5 গুণ 9.8 এত ভাগ 0.5 ইন্টু 0.1, তার সাথে যোগ 0.5 ইন্টু 5 ইন্টু 0.20 তার স্কোয়ার, রুট অ্যান্সার। দেখো তো 70/3 23.33 আসে কিনা? 23.33, এটা তোমাদের প্র্যাকটিস শিটের প্রবলেম। এত রেডিয়ান পার সেকেন্ড, দেখো এটা আসছে কিনা। আসছে? বলো 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 কি ব্যাপার? ওরা পারছে 18 দশমিক, ওদের 18.07 আসলো কেমনে? হাফ 5 0.20, সবই তো আমি ঠিকঠাক করছি। এই দেখো তো আমার হিসাবটা ঠিক আছে নাকি ভুল গেছে? ও হ্যাঁ, তাহলে আমার হিসাব ভুল গেছে, আমার হিসাব হয়তো ভুল গেছে, 18.07। আচ্ছা তাহলে মেবি আমি হিসাবে ভুল করছি কোথাও। দেখো তো এই লাইন তো ঠিক আছে, 5 ইন্টু 9.8, হ্যাঁ ঠিক আছে। আবার করেন, হ্যাঁ আবার করলে মিলে যাবে, আবার করলে মিলে যাবে, বুঝলা, আবার করলে মিলে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি একটু রাফ করব, তোমরা কেউ দেখবা না, তোমাদের দেখাবো না, একটু রাফ করব।
এই দেখো এই ম্যাথটা তো এইভাবে করছি, দেখো আরেকটা ভাবে করতে পারতাম, ঠিক আছে, আরেকটা ভাবে করতে পারতাম, সেটা হচ্ছে চাকতি না, এই চাকতির জন্য একটু আগে আমরা একটা ম্যাথ করে আসছি না, চাকতির জন্য চাকতি যদি গড়ায় গড়ায় এখানে আসে তাহলে চাকতি কত বেগে আঘাত করবে বের করছি না, বলো। ঠিক আছে, চাকতি কত বেগে, চোখ বন্ধ করা লাগবে না, এখন চোখ খোলো, চোখ বন্ধ করা লাগবে না, এখন চোখ খোলো। চাকতি কত বেগে আঘাত করবে এটা আমরা বের করছি, কিন্তু চাকতির জন্য √4/3 GH, দেখো কই, এই যে এই যে √4/3 GH বের করছে না, ওকে। তাহলে তুমি তোমার কৌণিক বেগ ওমেগা বের করতে বলছো তো, আচ্ছা দরকারই নাই, আমার ওমেগা জানার দরকারই নাই, আমার ওমেগা বের করার দরকার নেই, আমি ভি বের করব, আগের ম্যাথ করব। তাহলে ভি বের করলে কি পাবো, √4/3, এটা 4/3 জি 9.8, আর এইচ এর মান 1 মিটার, ওই যে, ঠিক আছে, এইচ এর মান 1 মিটার। তাহলে √ কি যে লাগাইছে, এত সুখ কেন মানুষের মনে বলো তো, এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি, ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ভি। এবার ভি ইকুয়াল টু ওমেগার, দেখো ভি ইকুয়াল টু ওমেগার, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি/আর, এভাবেও তো ওমেগা বের করা যায়, 3.6147 ডিভাইডেড বাই আর, আর এর মান কত, আর এর মান 0.20, তাহলে এইটা ভাগ 0.20, এই দেখো 18.073 এত মিটার পার সেকেন্ড চলে আসছে, দেখছো, সরি রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। দেখো তোমারে কিন্তু এই যে এই জায়গায় জড়তার ভ্রামক বলে দিছিল না, এই জড়তার ভ্রামক গায়েব করে দিতে পারতো এই ম্যাথে, এই জড়তার ভ্রামক এটা ধরো গায়েব করে দিল, ধরো গায়েব করে দিল, তো গায়েব করে দিলেও কিন্তু ম্যাথটা করা যাবে, ঠিক আছে, জড়তার ভ্রামক দিলেও গায়েব, জড়তার ভ্রামক গায়েব করে দিলেও ম্যাথটা করা যাবে, এই যে এভাবে করে ফেলবো, বা এখানেও জড়তার ভ্রামক গায়েব করে দিলেও করা যায়, I = চাকতি বলেই দিছে, তো চাকতি বলে দিলে চাকতি জড়তার ভ্রামকের যে সূত্র সেটা খাটাই ফেলবা, হ্যাঁ বুঝছি কি রাফ ছিল, হ্যাঁ এই তো। দ্বিতীয়টা আবার বুঝান, মাইর দিব, দ্বিতীয়টা আবার বুঝান কেন, এই পাগল, এই যে এখানে চাকতি ছিল না, এই যে চাকতি, তো চাকতির বেগ বের করছি না আমরা, চাকতির বেগ বের করছি কিনা, এটা সূত্র না, তো এই যে চাকতির বেগটা বের করব, এটা তো চাকতি নাকি, তোমার কৌণিক বেগ চাইছে চাক, সমস্যা নাই, আমি রৈখিক বেগ ভিটা বের করবো, এই যে ভি বের করব, এবার ভি ইকুয়াল টু ওমেগার, ভি ইকুয়াল টু ওমেগার, বুঝছো, কই পাগল কই, বুঝছো কিনা, নেট গেছিল, আচ্ছা বুঝছি, ক্লিয়ার। ও ও, এবার আসো আরেকটা ম্যাথ করি, তোমাদের প্র্যাকটিস শিটেরই ম্যাথ, বিশাল কথাবার্তা লিখছে, 6, 7, m = 0.85 কেজি, 0.85 কেজি ভরের দুটি কণা ও এর সাপেক্ষে দুটি চিকন রড দ্বারা যুক্ত ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। রডদ্বয়ের প্রত্যেকটার দৈর্ঘ্য d 5.6 সেন্টিমিটার, রডদ্বয়ের প্রত্যেকটার ভর 1.2 কেজি। এই সম্পূর্ণ ব্যবস্থার কৌণিক বেগ 0.30 রেডিয়ান পার সেকেন্ড, ও এর সাপেক্ষে জড়তার ভ্রামক ও কৌণিক গতিশক্তি আর কি, ও এর সাপেক্ষে জড়তার
ভ্রামক ও গতিশক্তি নির্ণয় করো। খুবই সহজ একটা কোশ্চেন, একটু চিত্রটা ভয়ানক কিন্তু কিছুই না আসলে। দেখো এইটা হচ্ছে ও বিন্দু, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। এবার এই ও বিন্দুর সাপেক্ষে ঘুরবে, তো ও বিন্দুতে এখানে দুইটা, এই যে একটা রড আর এই একটা রড, দুইটা রড দ্বারা, চিকন চিকন দুইটা রড দ্বারা দুইটা ভর বস্তু আছে, এই একটা ভর আর এই একটা ভর সংযুক্ত করা আছে। দুইটা চিকন চিকন রড দ্বারা দুইটা ভর সংযুক্ত করা আছে। এই ও এর সাপেক্ষে এইভাবে ঘুরতে পারে, ও এর চারপাশে এভাবে ঘুরতে পারে। কত কৌণিক বেগ নিয়ে? 0.30 রেডিয়ান পার সেকেন্ড, এই কৌণিক বেগ নিয়ে ঘুরতে পারে। তো এখন আমাদের বলছে এই সিস্টেমটার, এই যে ও বিন্দুর সাপেক্ষে, এই যে ও বিন্দু হচ্ছে ঘূর্ণন অক্ষ, ও বিন্দুর সাপেক্ষে এই সিস্টেমটার জড়তার ভ্রামক বের করো এবং ও বিন্দুর সাপেক্ষে এই সিস্টেমটার কৌণিক গতিশক্তি বের করো। জড়তার ভ্রামক এবং কৌণিক গতিশক্তি, ভাই সহজ জিনিস তো। জড়তার ভ্রামক বের করতে হবে, এটার জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে এইটা যদি আমার অক্ষ হয়, তো আমি যদি এর জড়তার ভ্রামক বের করি, তাহলে এইটা একটা বিন্দু ভর, এইটা একটা বিন্দু ভর, এর জন্য জড়তার ভ্রামক I1, এর জন্য জড়তার ভ্রামক I2, আর পুরো লাঠিটার জড়তার ভ্রামক, পুরো লাঠির দৈর্ঘ্য কিন্তু এই পুরোটা, এইটা মিলে কিন্তু একটা লাঠি হয়ে গেছে। তাহলে তখন এটা ডি আর এটা ডি, মানে 2D। তাহলে লাঠিটার জন্য জড়তার ভ্রামক, লাঠিটার জন্য জড়তার ভ্রামক হচ্ছে I3। তাহলে আমি যদি টোটাল জড়তার ভ্রামক চাই, এই সিস্টেমটার টোটাল জড়তার ভ্রামক চাই, তাহলে এই বিন্দু ভরের জড়তার ভ্রামক I1, এই বিন্দু ভরের জড়তার ভ্রামক I2 এবং লাঠিটার জড়তার ভ্রামক I3। এবার আসো, খুব ভালো করে খেয়াল করবা, এর ভর হচ্ছে 0.85 কেজি, এরও ভর 0.85 কেজি। বলছে এত কেজি ভরের দুটি কণা ও এর সাপেক্ষে দুটি চিকন রড দ্বারা যুক্ত, এই যে চিকন রড দ্বারা যুক্ত, ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে এবং ও বিন্দুগামী অক্ষের সাপেক্ষে পুরো সিস্টেমটা ওমেগা এত কৌণিক বেগ নিয়ে ঘুরছে। লাঠি দুইটার দৈর্ঘ্য যথাক্রমে 5.6 সেন্টিমিটার, এই যেটা 5.6 সেন্টিমিটার, এইটাও 5.6 সেন্টিমিটার, ওকে 5.6 সেন্টিমিটার। তাহলে আমাদের জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে বোর্ডে দেখো, বিন্দু ভরের জড়তার ভ্রামকের সূত্র কি? mr²। বিন্দু ভরের জড়তার ভ্রামক mr², আর লাঠির জড়তার ভ্রামক এখান থেকে এটা প্রান্ত, তাহলে 1/3 ml², 1/3 ml²। আমি কিন্তু সূত্র লিখলাম, এই দুইটা মেলে 2mr² করে দিও না, আমি দুইটার জন্য যা সূত্র লিখছি। এবার আসো এম এর মান 0.85 কেজি, 0.85, আর এর মান 5.6 সেন্টিমিটার, তাহলে 5.6 ইন্টু 10⁻², তার স্কোয়ার। এর সাথে কিন্তু 2 গুণ করে দেওয়া যাবে না, এর সাথে 2 গুণ করে দেয়, কারণ এইটা আর এইটা একই না, আর আলাদা। কিন্তু আমি খালি সূত্র লিখছি, অনেকে বলতে ভাই আপনি আর কেন একই লিখছেন, আর একই লিখি না, আমি তার সূত্র লিখছি। এইবার আসো এর জন্য, এখান থেকে এই দূরত্বটা 5.6, তাহলে 0.85, তাহলে 5.6 যোগ 5.6 বা 2 দিয়ে গুণ করে দিতে পারো, 11.2 এত গুণ 10⁻², তার স্কোয়ার। 1/3 m লাঠির জন্য, এই লাঠিটা আর এই লাঠিটা মিলে দুইটা লাঠি, লাঠির ভর প্রত্যেকটার 1.2 কেজি, তাহলে 1.2 প্লাস 1.2 টোটাল ভর, তাহলে 1/3 m হয়ে গেল L²। L হচ্ছে 5.6, তাহলে 5.6 প্লাস 5.6 11.2 গুণ 10⁻², তার স্কোয়ার। শেষ। ভাই দুইটা যোগ করা কেন হইল? লাঠিটা তো এইটুকু একটা লাঠি, এইটুকু একটা লাঠি, দুইটা লাঠি না, তো দুইটা লাঠি মিলে তো একটা বড় লাঠি, দুইটা লাঠি মিলে একটা বড় লাঠি না। ধরো একটা কলম, এর সাথে আরো একটা কলম, তাহলে দুইটা কলম মিলে একটা বড় কলম না? বুঝলা? রড দুইটা তো আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা, কিন্তু এটা তো একটা কণা, জাস্ট একটা কণা, ছোট্ট একটা কণা, বুঝতে পারছো? এর ছোট্ট একটা কণা, এর তো ব্যাসার্ধটা সাথে দেওয়া নেই, তো এই কারণে দুটো লাঠি মিলে মানে এর দৈর্ঘ্য, এর যে ব্যাসটা, এটা অতি নগণ্য। ঠিক আছে? এম 2 বার কেন? কোন এম 2 বার? কোথায় এম 2 বার? দেখো আলাদা আলাদা করে চিন্তা করো না। এর জড়তার ভ্রামক, এটা সহজ জিনিস। এর জড়তার ভ্রামক বের করো, বলো এর জড়তার ভ্রামক। বিন্দু ভর, তাহলে mr², এর ভর কত? 0.85, এর দূরত্ব কত? এই যে এভাবে যদি ঘুরতে থাকে দূরত্ব কত? 5.6, সেটা নিছি। এবার আসো এর জন্য, তাহলে এর ভর কত? 0.85, এবং এর দূরত্ব কত? ঘূর্ণন অক্ষ থেকে এর দূরত্ব কত? 5.6, এই যে যোগ করছি,
ওকে, এইবার আসো, এইটা একটা লাঠি আর এটা একটা লাঠি, দুইটা মিলে একটা বড় লাঠি। তাহলে একটা বড় লাঠি প্রান্ত বিন্দু দিয়ে ঘুরতেছে, এই যে বড় লাঠি একটা প্রান্ত বিন্দু দিয়ে ঘুরতেছে, তাহলে 1/3 ml²। তাহলে এই লাঠির জন্য লাঠির ভর নিলাম, যোগ করলাম। ওকে, লাঠির ভর নিয়ে যোগ করলাম। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করে মান বের করো, কত আসবে বলো তো আমার এখানে? না, হিসাব করো, মান বের করছো কেউ? ফার্স্ট দুইটা দিলেই মোট হয়ে যায় না? ফার্স্টের দুইটা কোনটা? ফার্স্টের দুইটা দিলে মোট হয়ে যায় কোনটা কোনটা? লাস্টে ফুল লাঠি হলো কেন? আরে লাঠি ঘুরবে না, লাঠির ভর আছে না। আমি এইটা নিব আর এইটা নিব, এই বিন্দু নিব এই বিন্দু নিব, তো লাঠি কি হবে? লাঠিরও তো ভর আছে, বোঝো নাই? রড দুইটা মিলে একটা, রড দুইটা মিলে একটা, রড দুইটা তুমি আলাদা আলাদা করে হিসাব করবা, একই জিনিসই হবে। আলাদা আলাদা করে হিসাব করলে তোমার একই জিনিসই হবে। তাহলে রড দুইটা মিলে একটা হয়ে গেছে রড। তাহলে এখান থেকে জড়তার ভ্রামক কেউ একজন মান বলো। 0 পয়েন্ট, হুদাই ক্যাচার লাগাইছু, হ্যাঁ 0.02336, তাই না? 0.02336। রড দুইটা ভিন্ন পয়েন্টে যুক্ত, ধরে এখন মাইক দিব কিন্তু আমি। রড দুইটা ভিন্ন পয়েন্টে যুক্ত, এই বলো, এই একটা লাঠি, তার মাথায় এই আর একটা লাঠি যুক্ত করে দিছি, তো দুইটা মিলে একটা বড় লাঠি হয়ে গেল না? বলো, দুইটা মিলে একটা বড় লাঠি হয়ে গেল না? তো জড়তার ভ্রামক কত হবে? এই আচ্ছা বলো, এই একটা লাঠি, এর জড়তার ভ্রামক বলো, বলো এই লাঠির জড়তার ভ্রামক, এই লাঠির দৈর্ঘ্য এল, বলো জড়তার ভ্রামক, ভর এম, তাহলে 1/3 ml²। ওকে, ডান ডান। আচ্ছা, এই আর একটা লাঠি, এইবার এই লাঠির জড়তার ভ্রামক বলো, এই অক্ষ, এটা অক্ষ, এই লাঠির জড়তার ভ্রামক বলবা, এই অক্ষ, এই লাঠির দৈর্ঘ্য এল, ভর এম, জড়তার ভ্রামক বলবা। তাহলে এইটা নাই, এটা বাদ, এটার আগে বাদ দিই, এইটার আগে বাদ দিলাম। নাও এই অক্ষের সাপেক্ষে ওই লাঠির জড়তার ভ্রামক বলবা। কেমনে বের করবা? মধ্যবিন্দু, মধ্যবিন্দু সমান্তরাল অক্ষ উপপাদ্য, মধ্যবিন্দু দিয়ে জানি কত? এই মধ্যবিন্দু দিয়ে জানি 1/12 ml²। ডান, 1/12 ml², ডান। এবার এইটুকু কত? L/2, আবার এইটুকু কত? L। তাহলে এই লাঠির ভর কত? m। এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব L + L/2, L + L/2 তার স্কয়ার, ঠিক আছে? তাহলে L + L/2 মানে 1 + 1/2, 3/2, তাই না? 3/2, 2 2, হ্যাঁ 3/2। তাহলে 3 × 9/4, তাহলে 1/3, সবগুলো যোগ করতেছি, 1/3, 1/12, 1/3 যোগ 1/12 যোগ 1 নিচে 2 উপরে 3, 9/4, তাহলে 9/4, 9/4, 9/4 ml²। দেখো যোগ করো কত হয়? 3 ইনভার্স প্লাস 12 ইনভার্স প্লাস 9/4, 8/3, 8/3 ml²। দেখো 8/3 ml², কি ক্লিয়ার? 8/3 ml²। এইবার দেখি এটা আর এইটা, এটা এল এটা এল, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটার ভর এম এটার ভর এম, তাহলে দুইটা লাঠি মিলে একটা বড় লাঠি, দুইটা লাঠি মিলে একটা বড় লাঠি, দৈর্ঘ্য কত? 2l, দুইটা লাঠি মিলে একটা বড় লাঠি, ভর কত? 2m। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে 1/3 ml², m কত? 2m, l² কত? 2l²। দেখি কত আসে, আসো দেখি কত আসে। তাহলে 2 এর বর্গ 4, 4 দুগুণে 8, 8/3 ml²। বলো হয়েছে? বলো হয়েছে কিনা? কত? 8/3 ml²। ওকে, আমি একসাথে বড় লাঠি ধরে করছি, আবার আলাদা আলাদা করে করছি। প্রথমে এখানে একটা লাঠি নিয়ে করছিলাম, তারপরে আবার এই লাঠিটার জন্য করছি, করে বের করছি কত পাইছি? 8/3 ml²। তাই একই জিনিস না? এখন তোমার যদি ভালো লাগে এইভাবে করতে করো তুমি, আমি দুটো মিলে একটা বড় লাঠি বানাইছি, তোমার তো ভালো লাগে নাই, ঠিক আছে? তোমার তো ভালো লাগে নাই, তাই না? সহজটা করছি, ভালো লাগে নাই, তাহলে কঠিনটা করবা। সহজটা করছি, ভালো লাগে না, কঠিনটা করবা।
এটা ভালো জিনিস শিখালাম কিন্তু, ঠিক আছে, কনফিউশন দূর করে দিলাম। তাহলে 0.02336 এটা কি ঠিক আছে সবার? এটা কি সবার ঠিক আছে? এটার হিসাব কি ঠিক আছে বলো তো? ঠিক। আচ্ছা, এত কেজি মিটার স্কয়ার। ওকে, এবার আসো, বলছে ওমেগা যদি এত হয় তাহলে গতিশক্তি কত? হয়ে গেছে গতিশক্তি, এই পুরো সিস্টেমের গতিশক্তি। তাহলে পুরো সিস্টেমের জড়তার ভ্রামক বের করে ফেলছো, হাফ আই ওমেগা স্কয়ার। শেষ, মান বসে দিবা। হাফ আই এর মান 0.02336। এবার ওমেগা স্কয়ার, ওমেগা হচ্ছে 0.30 এটার স্কয়ার, 0.5 ইন্টু 0.02336, 0.030 তার স্কয়ার। বুঝতে পেরেছ? 0.00105 এত জুল। এই এটা হচ্ছে শক্তি। ঠিক আছে, এইবার একটা সুন্দর ম্যাথ করব, কার্পেট। হ্যাঁ এই তো, এই যে একজন কমেন্ট করছে, এই করাবো দাঁড়া, করাবো রে করাবো। হ্যাঁ চলো, 8 নম্বর। এম ভরের একটি কার্পেটকে গোল করে গুটিয়ে রাখলে, গোল করে গুটিয়ে রাখলে এটি আর ব্যাসার্ধের একটি চোঙ হয়। এটি চোঙ মানে সিলিন্ডার, আর ব্যাসার্ধের একটি চোঙ হয়। চোঙ মানে সিলিন্ডার। হ্যাঁ, এই অবস্থায় সামান্য উপেক্ষণীয়, সামান্য, বুঝছো, সামান্য মানে একেবারে উপেক্ষা করা যায় এরকম একটা ধাক্কা, এই অবস্থায় সামান্য ধাক্কা দিলে এটি আস্তে আস্তে খুলতে শুরু করে, এটি আস্তে আস্তে খুলতে শুরু করে। চোঙের ব্যাসার্ধ r/2 হলে, চোঙের ব্যাসার্ধ r/2 হলে তখন এর বেগ কত? তখন এর অক্ষের বেগ কত, মানে বেগ কত আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সুন্দর একটা কোশ্চেন। শোনো, বাসায় কার্পেট আছে না? কার্পেট গোল করে রেখে দিছো, এরকম ধরো, দেখো, এই যে দেখো একটা কার্পেট, এই কার্পেটটা এরকম গোল করে রেখে দেওয়া হয়েছে, এইভাবে। তাহলে এইভাবে রেখে দিলে এটা চোঙের মতো হয়েছে, একটা সিলিন্ডার। দেখো, একটা সিলিন্ডার, একটা চোঙ, ঠিক আছে, চোঙ। হালকা করে ধাক্কা দেওয়া হয়েছে কেন? এই যে সামান্য একটু ধাক্কা না দিলে খুলবে না তো, এটার একটু সামান্য ধাক্কা দিবা, গড়াইতে থাকবে, এরকম সামান্য একটু ধাক্কা দিবা, এভাবে গড়াই খুলে যাবে, বুঝলা? তো এরকম একটা চোঙ, তো এই চোঙটা একটু আঁকি, এরকম দেখতে। বলো এটা কি? একটা নিরেট সিলিন্ডার না? এটা কিন্তু একটা নিরেট সিলিন্ডার। তাহলে এখান থেকে গড়ানো শুরু করছে, এভাবে গড়াইতেছে। যখন তার ব্যাসার্ধ এখানে যে ব্যাসার্ধ এটা আর, তার অর্ধেক হয়ে গেছে, r/2। যখন তার ব্যাসার্ধ হয়ে গেছে r/2, এই যে যখন গড়াইতে এই যে খুলে গেছে, এখানে খুলে পড়ে আছে, ধরো
কিছুটা অংশ এই যে লেফটে আছে, এই যে ভূমিতে লেফটে আছে। তো গড়াইতে গড়াইতে যখন r/2 হয়ে গেছে তখন এর বেগ চাইছে, ভিটা চাইছে। আচ্ছা এর ভর তো m ছিল, পুরোটার ভর ছিল m। আচ্ছা এর ভর কি m হবে তুমি আমাকে বলো তো? মানে যতটুকু এখনো চোঙ আছে এইটুকু বাদ দাও, এইটুকু বাদ দাও, এইটুকু বাদ দিয়ে দাও, যতটুকু এখনো চোঙের মতো আছে মানে সিলিন্ডারের মতো আছে ওইটুকুর ভর কি আর পুরো m হবে? তো প্রশ্ন হচ্ছে ওইটুকুর ভর কত সেটা আমার একটু বের করে দাও, এইটুকুর ভর কত সেটা আমার বের করে দাও। ধরো এর হাইটটা হচ্ছে l, এর হাইটটা হচ্ছে মানে দৈর্ঘ্যটা হচ্ছে h/l। তাহলে আমরা দেখো তো এইটা বলতে পারি কিনা ঐকিক নিয়মে। এর আয়তন কত? সিলিন্ডার কিন্তু দেখো নিরেট সিলিন্ডার কিন্তু, তাহলে এর আয়তন হচ্ছে পাই r স্কয়ার, পাই বড় হাতের r স্কয়ার h মানে l আর কি, যেহেতু l ধরছি। তাহলে এর ভর হচ্ছে বড় হাতের m। তাহলে অতএব একক আয়তনের ভর হচ্ছে বড় হাতের m ডিভাইডেড বাই পাই r স্কয়ার l। অতএব এটার আয়তনের ভর, এটার আয়তন কত? এটার আয়তন হচ্ছে পাই r/2 স্কয়ার l। এই আয়তনের ভর হচ্ছে m পাই r স্কয়ার l গুণ পাই r স্কয়ার ডিভাইডেড বাই 2 দুগুণে 4 ইন্টু l। তাহলে এবার কাটাকাটি করো, আসো কাটাকাটি করো, পাই পাই কাটাকাটি, r স্কয়ার কাটাকাটি, l কাটাকাটি। তাহলে এটার ভর হচ্ছে বড় হাতের m ডিভাইডেড বাই 4। অর্থাৎ এর ভর যদি বড় হাতের m হয় এর ভরটুকু হচ্ছে বড় হাতের m ডিভাইডেড বাই 4। এটুকু সবাই বুঝছো কিনা বলো? এইটুকু সবাই বুঝছো কিনা? ভরটা বের করা, ঐকিক নিয়ম করে ভর বের করছি। এর আয়তন পাই r স্কয়ার l, তার ভর হচ্ছে বড় হাতের m। তাহলে এর আয়তন কত? পাই r/2 স্কয়ার ইন্টু l। তাহলে এর ভর কত হবে? ঐকিক নিয়ম করে বের করলাম। ঠিক আছে, ঐকিক নিয়ম করে বের করলাম। তখনও তো জিনিসটা কার্পেটই থাকবে, m এক না কেন, ওই যে আমি তোমার বললাম না এইটুকুর কথা বাদ দাও, এইটুকু তো চোঙ নেই। চোঙ যতটুকু আছে, ঠিক আছে, চোঙ যতটুকু আছে এইটুকু তো মেলে গেছে, ওইটুকু তো আর চোঙ নেই। তাহলে ওটুকু বাদ দিয়ে চোঙ যতটুকু আছে, সিলিন্ডার যতটুকু আছে ততটুকুর ভর। দেখো তো এইটুকু কি গড়াচ্ছে না তো, গড়াচ্ছে এইটা গড়াচ্ছে, গড়াইতে গড়াইতে সামনে যাচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে। তাহলে যে অবস্থায় r/2 ব্যাসার্ধ সেই পয়েন্টে তার ভর কত সেটা বের করছি আমরা, বুঝতে পারছো? সেই পয়েন্টে তার ভরটা আমরা বের করছি। তো এইবার আমাদের কি লাগবে? এইবার আমাদের লাগবে এটা কি? এবার আমাদের বলতেছে এই পয়েন্টে আমাদের বেগটা দরকার, আমরা এই পয়েন্টে বেগটা বের করতে চাই। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি খাটাবো, আসো বোর্ডে দেখো শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে এই অবস্থায় শক্তি, দেন এই অবস্থায় শক্তি, এখান থেকে কেবল ধাক্কা দিছি। তাহলে এখানে না আছে কোনো ভি, না আছে কোনো ওমেগা, কিন্তু এখানে ভি আছে ওমেগা আছে, ভি আছে ওমেগা আছে, কিন্তু ওমেগা আমাদের বের করতে বলে না, আমাদের ভি বের করতে বলছে। তাহলে লিখবা না কেউ, ভালো করে শোনো। ইনিশিয়াল ফাইনাল, আসো ইনিশিয়াল সমান সমান ফাইনাল। বলো তো এটা কেমন বস্তু দেখি, কে বলতে পারো কেমন বস্তু? নিরেট সিলিন্ডার, মাঝখানে কিন্তু নিরেট, ফাঁকা না, শুধু সিলিন্ডার না, নিরেট সিলিন্ডার। ওকে, তাহলে ইনিশিয়াল যখন এই পয়েন্টে আছে তখন তার বিভব শক্তি একটু আগে আমি তোমাদের শিখাইছি। বলো ভূমিতে পড়ে আছে, বলো তো এর বিভব শক্তি কত দেখি, কে বলতে পারে? এর বিভব শক্তি কি mg পুরো আর হবে? একটা সরু সুষম দণ্ড শিখাইছিলাম আজকে, এই যে সরু সুষম দণ্ড, এর কি mg পুরো l হয়েছিল? না, তাহলে mg পুরো l হয়নি, mg l/2। তাহলে এর কত হবে? mg r/2 হবে, এর r। তাহলে ভার কেন্দ্র কোথায় আছে? এইখানে। তাহলে ভার কেন্দ্র ভূমি থেকে কত দূরে আছে? r/2 দূরে। ভার কেন্দ্রের স্মরণ নিবা সবসময়, এই যে ভার কেন্দ্র এখানে আছে মাঝখানে, এই যে মিডিল পয়েন্টে ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্র ভূমি থেকে কত উচ্চতায় আছে? r/2 উচ্চতায়। তাহলে mg, m হচ্ছে বড় হাতের m, g r/2 বিভব শক্তি, গতিশক্তি 0 + 0। বাট এই পয়েন্টে আসো, এই পয়েন্টে আসো, এটার প্রথমে আসো। বিভব শক্তি আছে কিনা বলো, বিভব শক্তি আছে কিনা? ইয়েস, এর বিভব শক্তি আছে। 0 না, আছে। এর ব্যাসার্ধ কত? r/2। তাহলে ভার কেন্দ্র থেকে উচ্চতা কত? r/4। তাহলে m কত, ভর কত? m/4। দেখো ভালো করে খেয়াল করো, ভর হচ্ছে m/4, জি ভার কেন্দ্রের সরণ, r/2 হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ মানে ভার কেন্দ্রের সরণ, তাই না? বলছে না যে আর ব্যাসার্ধের একটি চোঙ হয়, এই অবস্থায় সামান্য ধাক্কা দিলে এটি আস্তে আস্তে খুলতে শুরু করে,
চোঙের ব্যাসার্ধ r/2 হলে, ও সরি 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 আর তো ব্যাসার্ধ বলে দিছি, আমি তো ব্যাস বসাই দিছি, দেখি। হ্যাঁ, আমি তো এখানে ব্যাস বসাই ফেলছি, একটু ভুল করে ফেলছি, এটা তো ব্যাসার্ধ, এখানে ছিল আর ব্যাসার্ধ, এখানে আর ছিল ব্যাসার্ধ, তাহলে এখানে হবে r/4, এখানে হবে r/4, সরি r/4 না, আরই হবে, এখানে হবে আর, ব্যাস থাকলে অর্ধেক নিতাম, সরি। এই যে এম জি ভার কেন্দ্রের উচ্চতা মানে ব্যাসার্ধ আর, ঠিক আছে, আর ঠিকই আছে, আরই হবে। হ্যাঁ, আমি ব্যাস ধরে ফেলছিলাম, তাহলে ব্যাস নিলে ব্যাসের অর্ধেক নিতাম, কিন্তু ব্যাস তো না, এটা তো ব্যাসার্ধ, এটা তো আমি খেয়াল করি নাই। এই যে আর ব্যাসার্ধের, আর তারপরে ব্যাসার্ধ r/2, আমি ব্যাস ভেবে নিছি, দেখো ব্যাস ধরে করতেছিলাম, তোমরা বলবা না যে ভাই আপনি ব্যাস ধরে করতেছেন, এটা ব্যাস ধরে তো করা যাবে না। তাহলে এবার এইটুকু কত, r/2, তাহলে ভার কেন্দ্রের সরণ এই যে r/2 হচ্ছে ভার কেন্দ্রের সরণ, তাহলে এখানে ভর হচ্ছে m/4 g, তাহলে এখান থেকে ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত, r/2। এবার হাফ mv², তাহলে m এর মান m/4 v² প্লাস হাফ i ওমেগা², তাহলে এম, অনেকে বলতে ভাই এইটুকুর যে নিলেন না, ওইটুকুর তো 0 হয়ে গেছে, ওর বিভব শক্তিও 0, গতিশক্তিও 0 হয়ে গেছে, ঠিক আছে, এইটুকুর বিভব শক্তিও 0, গতিশক্তিও 0 হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, তো এই কারণে ওইটুকু আর নিলাম না। তাহলে এম জি আর এটার সমান সমান এখানে m/8 GR প্লাস 1/8 mv² প্লাস 1/2 i ওমেগা², i হচ্ছে সিলিন্ডার, 1/2 mr², 1/2 mr², তো এর ভর কত m/4, এর জন্য m/4, তাহলে i m/4 r², আর হচ্ছে r/2, কত ঝামেলা করছে। তাহলে হাফ m r² ওমেগা² v² ডিভাইডেড বাই r², তার হচ্ছে r/2 এর স্কোয়ার, ঠিক আছে, কত ঝামেলা দেখো, এটা বড় হাতের এম, হিসাবটা একটু ঠিকঠাকভাবে এখন করতে হবে আর কি। তাহলে এম জি আর এই mgr-টাকে এই পাশে পাঠাই দিই, তাহলে 1/8 1 - 1/8 7/8 GR সমান হাফ, সরি 1/8 mv²। এইবার আসো এইখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই r/2² কাটা, তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16 mv², তাহলে 16 ইনভার্স প্লাস 8 ইনভার্স 3/16, তাহলে 7/8 GR 3/16 mv², ঠিক আছে। ও এখানে একটা এম আছে, এম মিস গেছে, এম আর এম কাটাকাটি, তাহলে তা ভি ইকুয়াল টু 3 গুণ 16, সরি 7 গুণ 16 ভাগ 3 × 24, 3 × 24, ভি ইকুয়াল টু √14/3 GR। কি ব্যাপার, উত্তরের সাথে মিলছে, 7 গুণ 16 ভাগ 3 × 24, তাহলে 14/3 √GR। বলো তো অ্যান্সার কত দাদা, 7/mgr কিভাবে আসলো, 7/8, এই যে এটা 1/4 দুগুণে 8 ছিল, তাহলে 1 - 1/8, দেখি মিলছে কিনা, নাকি কোথাও হিসাবে গন্ডগোল পাকাইছি।
ধরো 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 একটু দেখি। 56/9, আমার আসছে 14/3। কোথায় ভুল করেছি দেখি। ব্যাসার্ধ যখন r/2 তখন মোট গতিশক্তি mgr, ঠিক আছে mgr নিছি। mgr/2, mgr/2 m/4। কার্পেট স্থির থাকলে মোট গতিশক্তি mgr+0, হাফ mv², নিছি। অ্যান্সার শিটে ভুল থাকে অনেক, ম্যাথগুলোর হিসাবে গন্ডগোল হয়। 56/9, 56/9 কেন হবে? ওরা এখানে কি ভুল করছে কিনা দাঁড়াও একটু দেখে নি। m/4 i = m/4, ঠিক আছে। তাহলে হাফ mv², ওকে মানলাম, হাফ mv² মানলাম। আর এখানে হাফ mr/2², ω²v²/r²। এখানে ভুল করছে, এই কোশ্চেন ব্যাংকে ভুল করছে, মানে কোশ্চেন ব্যাংক বলতেছি, এখানে ভুল করছে। ওরা এখানে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 লিখছে। ওমেগা ইকুয়াল টু, এর ওমেগা ইকুয়াল টু তো v/r, তো এর আর কি পুরো আর, তার তো r/2, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু v/r, তো এখানে ওরা আর বসাই করছে, এখানে তো 2 বসায়নি ওরা। এই তো এই ঝামেলাটা করছে, ঠিক আছে, এরা ভুল করছে, ভুল করছে, ঠিক আছে, ভুল করছে, এটা ঠিক আছে। এটা হচ্ছে কত নম্বর ম্যাথ, কত নম্বর ম্যাথ গো? বাইশ নম্বর ম্যাথ, 22। জানি না গো, হ্যাঁ জানি না গো, ধরে মারবো। এটা ঠিক আছে। ও অনেকক্ষণ ক্লাস নিলাম ভাই, চ্যাপ্টার 9-এর আর্কাইভ চাই। এই একবার এত ক্লাস চাইতে হয়? আস্তে আস্তে ক্লাস দিচ্ছি, থামো। ভাত খাইনি দাদা, চলো খাই। কি রান্না করছো তোমার আম্মু বলো? আসবো, বলো, দাওয়াত দাও আমারে। লিফটের ভিতর হেলানো তলের বস্তু গড়িয়ে দিলে কিভাবে করবা? লিফটের ভিতর হিসাব জি এর জায়গায় g+, g- করবা। ওকে, তো চলো যাই, টাটা, বিদায়। ম্যাথ এটা ঠিক আছে, আমি যেভাবে করছি এটাই ঠিক আছে আশা করি। আর ম্যান ইজ মর্টাল, ভুল হইলে হইতে পারে, বুঝলা ভাই। একজন ব্যক্তি বল প্রয়োগ করে বইকে যদি স্থির রাখে তাহলে তলের প্রতিক্রিয়া বল আর প্রযুক্ত বল সমান, এই কনসেপ্টটা বুঝিনি। তলের প্রযুক্ত বল আর প্রতিক্রিয়া বল সমান, ওরে বাবা এত কমেন্ট আসতেছে, সব কমেন্ট চলে যাচ্ছে। পোলাপানের এত এত কথা, দেখো কমেন্টের ঠেলায় আমি থাকতেই পারতেছি না। এই গেলাম গা।
নিউটনিয়ান নিউটনিয়ান বলবিদ্যার প্র্যাকটিস শিট একটু কঠিন লাগতেছে। হ্যাঁ, এই প্র্যাকটিস শিটটা অনেক কঠিন করছে, আমি দেখলাম